হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তোমাদের ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য শুরু করব পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টটা আমাদের এস ব্লক এলিমেন্ট ইনঅর্গানিক পার্টের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমরা ফুল মক টেস্ট দিয়েছো, আর আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস গুলো। চলো তাহলে দেখে নি এই পি ব্লক এলিমেন্টসে আমাদের কি কি স্টাডি করতে হবে। মেন এই ইউনিটটা স্টাডি করার পর তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টের কেমিস্ট্রিটা জানতে পারবে, এলিমেন্টস গুলো কি, তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসটা জানতে পারবে। মেনলি এখানে পি ব্লক দেখো, পি ব্লকের মধ্যে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অবধি এলিমেন্টস পড়ে। তোমরা পিরিয়ডিক টেবিল নিশ্চয়ই পড়েছো, পিরিয়ডিক টেবিলে আমরা পড়িয়েছিলাম। এবার পিরিয়ডিক টেবিলে তোমরা পড়েছিলে যে পি ব্লক এলিমেন্টে কিন্তু দেখবে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 টোটালটাই কিন্তু পি ব্লকের মধ্যে পড়ছে। এবার সেক্ষেত্রে আমরা এই ক্লাস 11 এর জন্য গ্রুপ 13 অ্যান্ড গ্রুপ 14টা সম্পর্কে পড়বো। মানে গ্রুপ 13 আর 14 এ যে এলিমেন্টস গুলো আছে তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসটা আমরা ডিসকাস করব। এছাড়া এক্সপ্লেন করতে পারবো অ্যানামেলাস বিহেভিয়ার অফ বোরন অ্যান্ড কার্বন। বোরন আর কার্বনের একটা অ্যানামেলাস বিহেভিয়ার এস ব্লকের ক্ষেত্রেও কিন্তু তোমরা পড়েছিলে, তাই তো? লিথিয়ামের পড়েছিলাম, লিথিয়ামের অ্যানামেলাস বিহেভিয়ার আমরা পড়েছিলাম। সেরকমই বোরন আর কার্বনের জানবো। ডেসক্রাইব করতে পারবো অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন। কার্বনের অ্যালোট্রপিক ফর্ম মানে বহুরূপতা, বহুরূপতা ধর্ম। তাহলে কার্বনের, সেটা কার্বনের ক্ষেত্রে বোরন আর কার্বনের আমরা অস্বাভাবিক একটা বিহেভিয়ার করে সেটা জানতে পারবো। কার্বন বহুরূপতা ধর্ম মানে অ্যালোট্রপিক ফর্মে সেটা ডেসক্রাইব করতে পারবো। এছাড়া নো দ্য কেমিস্ট্রি অফ সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ বোরন কার্বন সিলিকন, মানে বোরন কার্বন আর সিলিকনের দ্বারা গঠিত কিছু কম্পাউন্ডস আছে তাদের কেমিস্ট্রি সম্পর্কে জানতে পারবো। এছাড়া গ্রুপ 13 আর 14 এলিমেন্টস এর ইউজ, ইম্পর্টেন্ট ইউজ গুলো এবং তাদের কম্পাউন্ড, মানে গ্রুপ 13 আর 14 এলিমেন্টস আর তাদের কম্পাউন্ডের কি কি ইম্পর্টেন্ট ইউজেস আছে সেগুলো আমরা কিন্তু জানতে পারবো এই পি ব্লক এলিমেন্টস চ্যাপ্টার থেকে। তাহলে চলো দেখে নিই যে পি ব্লক এলিমেন্টস আমরা কেমিস্ট্রিটা আসল কি, ইন্ট্রোডাকশন পার্টটা আমরা একটু স্টাডি করব। এই পি ব্লক এলিমেন্টে দেখো লাস্ট ইলেকট্রন এন্টার করে আউটার মোস্ট পি অরবিটালে। আমরা কি পড়েছিলাম এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে? কি পড়েছিলাম? এস ব্লকে পড়েছিলাম আউটার মোস্ট যে এস অরবিটাল সেখানে কিন্তু লাস্ট ইলেকট্রনটা এন্ট্রি নেয়। এখানে কিন্তু পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আউটার মোস্ট পি অরবিটালে লাস্ট ইলেকট্রন এন্টার করে। অ্যাজ উই নো দ্যাট দ্য নাম্বার অফ পি অরবিটাল 3, তোমরা জানো যে নাম্বার অফ পি অরবিটাল মানে px py আর p3 তিনটে টাইপের আছে পি অরবিটালস, px py pz, তাই তো? তাহলে তিনটে যখন আছে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, মানে আমরা কি জানি এক একটা অরবিটালের মধ্যে এস এর ক্ষেত্রে যেমন কি একটাই অরবিটাল এস, একটাই অনলি দুটো ইলেকট্রন, তাতে একটা কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন আমি রাখতে পারি। কিন্তু পি অরবিটাল তাহলে তিনটে এদের আছে না, পি অরবিটাল তিনটে হয়। তার মানে কি প্রত্যেকটা যদি দুটো করে ধরে, দুটো করে ইলেকট্রন যদি ধরে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন এ সেট অফ পি অরবিটাল কটা হবে? 3 অরবিটালস অ্যান্ড পার অরবিটালে দুটো করে ইলেকট্রন, তাহলে 3 into 2 6। ওকে, আচ্ছা, তাহলে consequently there are 6 group of P block element in the periodic table numbering group 13 to group 18. এবার প্রত্যেকটার মানে গ্রুপ 13 এর 14 এর 15 এর 16 17 আর 18 এর ফার্স্ট যে মেম্বার সেটা হচ্ছে 13 এর ক্ষেত্রে বোরন, গ্রুপ 14 এর ক্ষেত্রে কার্বন, 15 এ নাইট্রোজেন, 16 এ অক্সিজেন, ঠিক আছে, 17 এ ফ্লোরিন অ্যান্ড হিলিয়াম হচ্ছে গ্রুপ 18 এ। তোমরা জানো নোবেল গ্যাস, তাই তো? গ্রুপ 18 এ সবগুলোই কিন্তু নোবেল গ্যাস আছে আমরা জানি, হিলিয়াম হচ্ছে তার মধ্যেই একটা। এবার হিলিয়াম ছাড়া বাকি সবার ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে ns2np126, ঠিক আছে, মানে এক্সেপ্ট ফর হিলিয়াম। শুধু হিলিয়ামের জন্য ওই গ্রুপ 18 এর হিলিয়ামের জন্য শুধু নয়, হিলিয়ামের জন্য নয়, হিলিয়ামের 1s2, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি তোমরা তো জানো 1s2, এনপি এখানে নেই, পি অরবিটালস নেই,
সেই কারণে বলছে দেয়ার ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশন ns2np1 থেকে 6, বোরন কার্বন নাইট্রোজেন, বোরনের হচ্ছে ns2np1, কার্বনের ক্ষেত্রে ns2np2, নাইট্রোজেনের ক্ষেত্রে ns2np3, এইভাবে চলতে থাকছে। শুধু হিলিয়াম হচ্ছে এক্সেপশনাল। ইনার কোর অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন মে হাউএভার ডিফার, মানে ইলেকট্রনিক ইনার কোরে অন্তঃস্থলে ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ডিফারেন্ট হয়। ডিফারেন্স ইন ইনার কোর অফ এলিমেন্টস গ্রেটলি ইনফ্লুয়েন্স করে এই যে মানে ডিফারেন্ট একটা ইলেকট্রনিক কনফিগারেশন প্রত্যেকটা এলিমেন্টের ইনার কোরে, সেটা কিন্তু ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ এর উপর এফেক্ট করছে, মানে ইনফ্লুয়েন্সড করছে। এবার সেই কারণে লট অফ ভ্যারিয়েশন ইন প্রপার্টিজ অফ এলিমেন্ট ইন এ গ্রুপ অফ পি ব্লক ইজ অবজার্ভড। এই কারণে আমরা অনেক রকমের প্রপার্টিজে, মানে কোনো এলিমেন্টস গুলোর প্রপার্টিজে অনেক রকমের ভ্যারিয়েশন গ্রুপে কিন্তু অবজার্ভ করতে পারি পি ব্লকের ক্ষেত্রে। তো তোমাদের বেঙ্গলিটা পুরোটা দেয়া আছে। আচ্ছা, ম্যাক্সিমাম, এবার আসছি দেখো ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট। Maximum oxidation state shown by a p block element is equal to the number of valence electron. বলছে আমাদের যে p block এলিমেন্টের আমরা যে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটটা দেখতে পাই, সেটা কিন্তু যতগুলো টোটাল মানে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে তার নাম্বারের সাথে ইকুয়াল হয়। টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, তার মানে কি সাম অফ দা এস অ্যান্ড পি ইলেকট্রন, এস আর পি ইলেকট্রনের সাম আপ করলেই কিন্তু আমরা পাই কি টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, সেটার সাথে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট পি ব্লক এলিমেন্টের ইকুয়াল হয়। ঠিক আছে, number of possible oxidation state increase করে towards the right of the periodic table, মানে লেফট থেকে রাইট সাইডে, লেফট থেকে মানে যদি পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে নাম্বার অফ পসিবল অক্সিডেশন স্টেট ইনক্রিজ করে, বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ব্যাপার যে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটটা কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইকুয়াল হয়। টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বলতে কি বুঝি, সাম অফ দা এস অ্যান্ড পি ইলেকট্রন। আচ্ছা, নাম্বার অফ যে পসিবল অক্সিডেশন স্টেট সেটা কিন্তু ইনক্রিজ করতে থাকে টুয়ার্ডস লেফট টু রাইট সাইড অফ দা পিরিয়ডিক টেবল। In addition to this so called, এই যে আমরা এটা কি বলছি, এটা টোটাল আমরা গ্রুপের অক্সিডেশন স্টেটের কথা বলছি। গ্রুপ অক্সিডেশন স্টেট ছাড়াও পি ব্লক এলিমেন্ট কিন্তু আরেকটা অক্সিডেশন স্টেট দেখায়, যেটা নরমালি বাট নট নেসেসারিলি ডিফার ফ্রম টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বাই 2 ইউনিট, বাই ইউনিট অফ 2, মানে 2 ইউনিট, যা টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন তার থেকে 2 ইউনিট কম হয়। ঠিক আছে, এমনি ম্যাক্স মানে গ্রুপ অক্সিডেশন স্টেটের কি হয়, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইকুয়াল হয়, সেটা আমরা ফার্স্ট পয়েন্টটাতেই পড়লাম। এটা বলছে যে গ্রুপ অক্সিডেশন স্টেট ছাড়াও পি ব্লক এলিমেন্ট কিন্তু আদার অক্সিডেশন স্টেট শো করে, যেটা নরমালি বাট নট নেসেসারিলি ডিফার হয় টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন থেকে। কিভাবে ডিফারেন্টটা হয় না, যতগুলো টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন আছে তার থেকে 2 ইউনিট কম হয়। boron carbon, next point দেখো, boron carbon and nitrogen families are group families. The group oxidation state is the most stable state for the lighter elements in the group. বলছে boron carbon and nitrogen families, the oxidation state, group oxidation state হচ্ছে মোস্ট স্টেবল স্টেট হয় লাইটার এলিমেন্ট গ্রুপ। গ্রুপের যে হালকা মৌলগুলো আছে, গ্রুপের মধ্যে যে হালকা এলিমেন্টস গুলো আছে তাদের কিন্তু স্টেবল স্টেটটা মোস্ট স্টেবল স্টেটে থাকে এরা, বোরন কার্বন আর নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে। হাউএভার অক্সিডেশন স্টেট 2 ইউনিট লেস দেন দ্য গ্রুপ অক্সিডেশন স্টেট, মানে আমরা তাহলে দুটো অক্সিডেশন স্টেট পেয়েছি, একটা গ্রুপ অক্সিডেশন স্টেট আর একটা অ্যানাদার অক্সিডেশন স্টেট which normally but not necessarily different from total number of valence electron by unit of 2 ইউনিট কম, তাহলে লেস 2 ইউনিট লেস, তাহলে ওই জন্য বলছে অক্সিডেশন স্টেট 2 ইউনিট লেস দেন দ্য গ্রুপ অক্সিডেশন স্টেট becomes progressively more stable হতে থাকে। মানে যেটা 2 ইউনিট কম হয় অক্সিডেশন স্টেটটা, সেটা কিন্তু প্রোগ্রেসিভলি মোর স্টেবল হতে থাকে ফর দ্য হেভিয়ার এলিমেন্ট ইন ইচ গ্রুপ। হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা স্টেবল হতে থাকে।
অকারেন্স এটা কেন হচ্ছে? মেনলি ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট মানে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব বলতে পারো, যেটা নিষ্ক্রিয় জোড় প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য। তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট এটা খুব ভালো করে মনে রাখবে যে ইনার্ট পেয়ার এফেক্টের জন্যই কিন্তু যাদের গ্রুপ অক্সিডেশন স্টেটের থেকে, যাদের অক্সিডেশন স্টেট 2 ইউনিট কম, তারা প্রোগ্রেসিভলি মোর স্টেবল হয়। এটা হয় কাদের ক্ষেত্রে? হেভিয়ার এলিমেন্ট, যেগুলো ভারী মৌল, প্রত্যেকটা গ্রুপের ভারী মৌলগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো এখানে দিয়ে দিয়েছে গ্রুপের জেনারেল যে ইলেকট্রনিক কনফিগারেশনটা অলরেডি আমরা ফার্স্টে পড়েও নিয়েছি, এবং গ্রুপ অক্সিডেশন স্টেট কত আর আদার অক্সি। গ্রুপ 13 এর ক্ষেত্রে কি বলেছিলাম? NH2 মেন জেনারেল ফর্মুলাটা কি? NH2 হবে আর NP 1 থেকে 6 হবে। এবার গ্রুপ 13 এ 1, 14 এ 2, 15 এ 3, 16 এ 4, 17 এ 5, 18 এ হচ্ছে 6, এক্সেপ্ট হচ্ছে হিলিয়াম, কারণ হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2। আচ্ছা, আর ফার্স্ট মেম্বার গুলো দিয়ে দিয়েছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর হিলিয়াম। গ্রুপ অক্সিডেশন স্টেট প্রত্যেকটা ক্ষেত্রে গ্রুপ 13 আর 14, এখানে তোমাকে মেইনলি স্টাডি করতে হবে কি আমাদের ক্লাস 11 এর জন্য গ্রুপ 13 এন্ড 14। বাকি ক্লাস 12 এর ক্লাসে কিন্তু মানে তোমাদের ক্লাস 12 এ যেটা আছে 15, 16, 17, 18, এটা আমরা ক্লাস 12 এ পড়বো। আর 11 এর জন্য অনলি আমাদের পড়তে হচ্ছে গ্রুপ 13 এন্ড গ্রুপ 14। রিলেটিভ স্টেবিলিটি তাহলে এখানে দেখে নিলাম যে গ্রুপ অক্সিডেশন স্টেট আর 2 ইউনিট লেস দ্যান দ্য গ্রুপ অক্সিডেশন স্টেট, মে ভ্যারি ফ্রম গ্রুপ টু গ্রুপ, এটা কিন্তু গ্রুপ থেকে গ্রুপে কিন্তু আলাদা হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি বলছে দেখো, নন মেটালস আর মেটালয়েডস এক্সিস্ট অনলি ইন দ্য পি ব্লক অফ দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের পি ব্লকের আন্ডারে কিন্তু মেটালস নন মেটালস আর মেটালয়েডস গুলো পড়ে। এটা কিন্তু একদম খুব ভালো করে মাথায় রাখো। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য নন মেটালস অ্যান্ড মেটালয়েডস, মেটাল নয় কিন্তু, নন মেটালস অ্যান্ড মেটালয়েডস এক্সিস্ট অনলি ইন দ্য পি ব্লক অফ দ্য পিরিয়ডিক টেবিল। নন মেটালিক ক্যারেক্টার অফ দ্য এলিমেন্ট ডিক্রিজ করে ডাউন দ্য গ্রুপ। যত আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব তত নন মেটালিক ক্যারেক্টার কিন্তু ডিক্রিজ করতে থাকে, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করতে থাকে। তার মানে গ্রুপের নিচে যে থাকছে তার মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি, সে একটা মেটাল। তাহলে ইনফ্যাক্ট হেভিয়েস্ট এলিমেন্ট ইন ইচ পি ব্লক গ্রুপ ইজ দ্য মোস্ট মেটালিক। যত ভারী মানে আমরা গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাচ্ছি তার মানে কি মৌলটা তত ভারী হচ্ছে, তার মানে যত হেভিয়েস্ট মেটাল আছে, এলিমেন্টস আছে পি ব্লক গ্রুপে, সবগুলোই তাহলে মোস্ট মেটালিক ইন নেচার। মেটালিক হয় নেচারে কারণ গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবো যত গ্রুপের মানে মৌলগুলোর ওয়েটও বেশি হয়, ভারী হয়, মৌলগুলো হেভিয়েস্ট হয়। আর কি বললাম, নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করতে থাকে, তাহলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করতে থাকে। This change from non-metallic to metallic character brings diversity in the chemistry of this element depending on the group to which they belong. বলছে এই এলিমেন্টস গুলো কোন গ্রুপে আছে সেটা নির্ভর করছে কিন্তু ওই নন মেটালিক থেকে মেটালিক ক্যারেক্টারের এই যে চেঞ্জটা, সেটা এলিমেন্ট গুলোর কেমিক্যাল বিহেভিয়ারকে ডাইভার্সিটি টাইপের করে তুলেছে, বৈচিত্র্যময় করে তুলেছে। In general, non-metals have higher ionization enthalpy, higher electronegativities than the metal. এমনি নরমালি আর কি মেটালের থেকে নন মেটালের কিন্তু আয়োনাইজেশন এনথালপিও হাই হয়, হাই ইলেকট্রোনেগেটিভিটিসও হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু টোটালি তোমরা পাচ্ছ। আয়োনাইজেশন এনথালপি গ্রুপের উপর থেকে নিচের দিকে কি হয়, কমতে থাকে, ইলেকট্রোনেগেটিভিটিস কমতে থাকে, তাহলে নন মেটালস গুলোর ক্ষেত্রে সেই জন্য বেশি, মেটাল গুলোর থেকে, তাই তো, মেটাল গুলোর থেকে নন মেটাল সেই কারণে বেশি, কারণ নন মেটালিক ক্যারেক্টার গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ডাউন দা গ্রুপ কমে যেতে থাকে আর মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকে। আর আয়োনাইজেশন এনথালপি কি হয়, একদম আপ টু ডাউনে কি হয়, ডিক্রিজ করতে থাকে, সেই কারণে নন মেটালস গুলোর কিন্তু হায়ার আয়োনাইজেশন এনথালপি হয়, হায়ার ইলেকট্রোনেগেটিভিটিস হয়। এবার বলছে ইন কন্ট্রাস্ট টু মেটালস হুইচ রেডিলি ফর্ম ক্যাটায়ন, নন মেটালস রেডিলি ফর্ম অ্যানায়ন। মেটালস তাহলে ফর্ম করছে ক্যাটায়ন, নন মেটাল ফর্ম করে অ্যানায়ন।
the compounds formed by highly reactive non-metals with highly reactive metals. ধরো কম্পাউন্ড একটা ফর্ম হয়েছে যেটা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ নন মেটালস এর সাথে হাইলি রিঅ্যাক্টিভ মেটালস এর, সেটা কিন্তু আয়নিক হবে। কারণটা কি? কারণ মেটালের সাথে নন মেটালের লার্জ ডিফারেন্স ইন দেয়ার ইলেকট্রোনেগেটিভিটিস এ। মেটালের সাথে নন মেটালস তো আর হায়ার ইলেকট্রোনেগেটিভিটিস দ্যান দ্য মেটাল, সেই কারণে এরা যতই হাইলি রিঅ্যাক্টিভ নন মেটাল হোক আর হাইলি রিঅ্যাক্টিভ মেটালের সাথে যদি যুক্ত হয়ে কম্পাউন্ড ফরমেশন হয় তাহলে সেটা জেনারেলি আয়নিক হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমি কম্পাউন্ড ফর্ম করি ধরো নন মেটালের সাথেই নন মেটালের, ঠিক আছে, নন মেটালের সাথে মেটালের নয়, নন মেটালের সাথে যদি নন মেটালের আমরা কম্পাউন্ড তৈরি করি তাহলে দেখবে সেটা লার্জলি কোভ্যালেন্ট হচ্ছে ক্যারেক্টারের দিক থেকে। কারণ কি? নন মেটালের সাথে নন মেটালটা সেই নন মেটালটার স্মল ডিফারেন্সেস ইন দ্যার ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটিতে তো স্মল ডিফারেন্স হয়, বেশি ডিফারেন্স তো তাদের মধ্যে হয় না নন মেটালের, কিন্তু নন মেটালের সাথে মেটালের তো লার্জ ডিফারেন্স হয়, সেই কারণে আয়নিক হয়। আর যদি আমি নন মেটালস এর মধ্যেই করি দুটো কম্পাউন্ড ফরমেশন তাহলে কিন্তু লার্জ কোভ্যালেন্ট হবে, লার্জলি কোভ্যালেন্ট হবে এই ক্যারেক্টার। The change of non-metallic to metallic character can be best illustrated by the nature of oxides they form. এবার নন মেটাল অক্সাইডস হচ্ছে অ্যাসিডিক হয়, সেটা তাহলে নন মেটালস হচ্ছে অক্সাইডসটা অ্যাসিডিক হয়, নিউট্রাল হয়, কিন্তু মেটাল অক্সাইড কিন্তু বেসিক ইন নেচার। ঠিক আছে, তাহলে মনে রাখো এটা, দেখো অলরেডি বোল্ড করা আছে, নন মেটাল অক্সাইডস কিন্তু অ্যাসিডিক অর নিউট্রাল হয়, তাহলে তুমি বুঝে যাবে কোনটা নন মেটালিক কোনটা মেটালিক অক্সাইডস তুমি ফরমেশন করলে। আর মেটাল কিন্তু বেসিক হবে ইন নেচার। First member of the P block differ হয় remaining members of their corresponding group in two major experiments, মানে দুটো মেজর কারণের জন্যই পি ব্লক এলিমেন্টের প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট মেম্বারটা গ্রুপের আনাদার মেম্বারের তুলনায় ডিফারেন্ট ক্যারেক্টারের হয়। কি বললাম? মূলত দুটো কারণ আছে যার জন্য পি ব্লকের এলিমেন্টগুলোর প্রতিটা গ্রুপের, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট যে এলিমেন্ট গুলো আছে মেম্বার আছে, ধরো বোরন 13 এর জন্য, 14 এর জন্য কার্বন, ঠিক আছে, বোরন কার্বন নাইট্রোজেন হচ্ছে 15 এ, এরা বাকি গ্রুপের সেই গ্রুপের বাকি যারা আছে তাদের থেকে কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টারের হয়। ফার্স্ট তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে ফার্স্ট ইজ দ্য সাইজ অ্যান্ড অল আদার প্রপার্টিজ, যেটা ডিপেন্ড করে সাইজের ওপর। প্রথম কারণটা হচ্ছে তাদের সাইজের ওপর, আর পুরো আর আদার্স যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো কিন্তু সেই সাইজের ওপরই ডিপেন্ড করে, সেই কারণে। Thus, the lightest p block element show same kind of differences as the lightest s block element, like lithium, beryllium. তার মানে বলছে এভাবেই সবচেয়ে হালকা যে পি ব্লক মৌলটা একই ধরনের ডিফারেন্সেস দেখায়, যেরকম সবচেয়ে হালকা এস ব্লকের মতন, লিথিয়াম বেরিলিয়ামের মতন। সেকেন্ড ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে which apply only to the p block element, only এটা p ব্লকের জন্যই অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে arises from the effect of d orbitals in the valence shell of heavier element starting from third period onward and their lack in second period element. প্রথম তো আমরা সাইজের কথা বললাম, এবার আসছি এই যে ডিফারেন্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে নেট কানেকশনের একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম, সেকেন্ড যে ইম্পর্টেন্ট রিজনটা রয়েছে সেটা হচ্ছে অনলি পি ব্লক এলিমেন্টের গুলোর জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবারে সেটার মানে ধরো হেভিয়েস্ট যে এলিমেন্ট গুলোর ভ্যালেন্স সেলে ডি অরবিটালের প্রেজেন্স আছে, ডি অরবিটাল কিন্তু প্রেজেন্ট আছে হেভিয়েস্ট এলিমেন্ট গুলোর ভ্যালেন্স সেলে, একদম থার্ড পিরিয়ড থেকে শুরু করে একদম পরবর্তী যে পিরিয়ডস গুলো আছে, কিন্তু সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টস গুলোর কিন্তু ডি কক্ষ নেই, ডি অরবিটাল কিন্তু সেকেন্ড
পিরিয়ডের এলিমেন্টস গুলো নেই, থার্ড পিরিয়ড থেকে শুরু করে বাকি যে আছে সেইটাই বলছে হেভিয়েস্ট এলিমেন্ট গুলোর ডি অরবিটালের প্রেজেন্টের কারণেই ফার্স্ট মেম্বারটা, প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট মেম্বার কিন্তু গ্রুপের আদার মেম্বারের তুলনায় কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টারের হয়। ঠিক আছে, মূলত তাহলে দুটো কারণ হলো, একটা সাইজ হলো, একটা ডি অরবিটালের প্রেজেন্ট হলো। নেক্সট বলছে দেখো সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস অফ পি গ্রুপ স্টার্টিং ফ্রম বোরন থেকে স্টার্ট হয়, রেস্ট্রিক্টেড টু এ ম্যাক্সিমাম কোভ্যালেন্স অফ 4। এদের মানে ম্যাক্সিমাম কোভ্যালেন্স হচ্ছে 4 ইউজিং 2s আর 2p অরবিটাল, 3 2p অরবিটাল, একটা 2s অরবিটাল। সেইখানে দেখো থার্ড পিরিয়ড এলিমেন্টস গুলো যেটা আছে বোরন থেকে তো শুরু হয়, বোরন থেকে শুরু করে বলছে কি না, বোরন থেকে শুরু করে সেকেন্ড পিরিয়ডের পি ব্লক মৌলগুলোর কোভ্যালেন্স কিন্তু হাইয়েস্ট হতে পারে 4। কন্ট্রাস্ট দ্য থার্ড পিরিয়ড এলিমেন্ট অফ পি গ্রুপ উইথ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন যার হচ্ছে 3s2 3pn, যেটা হচ্ছে ভ্যাকেন্ট 3d অরবিটালস আছে, যেটা 3p আর 4s এর মধ্যে। 3p আর 4s লেভেল অফ এনার্জির মধ্যে, 3p and 4s লেভেল অফ এনার্জির মধ্যে খালি 3d অরবিটালস প্রেজেন্ট আছে, সেই কারণে কিন্তু এটা 4 এর থেকে বেশি হতে পারে। দিস d orbital the third period elements can expand their covalence above 4। ঠিক আছে, থার্ড পিরিয়ড থেকে বললাম না, থার্ড পিরিয়ড এই যে খালি ডি অরবিটালের উপস্থিতি, এটা কিন্তু থার্ড পিরিয়ড থেকে পরবর্তী পর্যায়গুলোর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে ইউজিং দিস ডি অরবিটালস থার্ড পিরিয়ড এলিমেন্টস ক্যান এক্সপ্যান্ড দেয়ার কোভ্যালেন্স অ্যাবভ 4, 4 এর থেকে বেশি হয়। ফর এক্সাম্পল while বোরন ফর্ম ধরো BF4 মাইনাস, সেখানে অ্যালুমিনিয়াম দিচ্ছে AlF6 3 মাইনাস। তাহলে কোভ্যালেন্স দেখো বোরনের ক্ষেত্রে 4 হলেও অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের কোভ্যালেন্স হচ্ছে ম্যাক্সিমাম কোভ্যালেন্স 4 এর বেশি 6 দিতে পারছে, কারণ এখানে খালি ডি অরবিটাল প্রেজেন্ট আছে 3p আর 4s লেভেল অফ এনার্জির মধ্যে। প্রেজেন্স অফ দিস ডি অরবিটাল ইনফ্লুয়েন্স করছে কেমিস্ট্রি অফ দ্য হেভিয়ার এলিমেন্ট ইন এ নাম্বার অফ দ্য আদার ওয়েজ। কম্বাইন্ড এফেক্ট অফ সাইজ অ্যান্ড অ্যাভেবিলিটি অফ ডি অরবিটালস, এই যে একটা কম্বাইন্ড এফেক্ট মানে সাইজ আর অ্যাভেবিলিটি অফ ডি অরবিটালস কনসিডারেবলি ইনফ্লুয়েন্স করছে এবিলিটি অফ দিস এলিমেন্ট টু ফর্ম পাই বন্ড। পাই বন্ড কিন্তু তৈরি করার একটা এবিলিটিকে এরা ইনফ্লুয়েন্স করছে। কোনটা না, এই যে সাইজ একটা এফেক্ট, একটা হচ্ছে অ্যাভেবিলিটি অফ দ্য ডি অরবিটালস, সেটা কনসিডারেবলি ইনফ্লুয়েন্স করছে এবিলিটি অফ দিস এলিমেন্ট টু ফর্ম পাই বন্ডস। The first member of a group differs from the heavier members in its ability to form p-pi multiple bond to itself. বলছে প্রত্যেকটা গ্রুপের প্রথম সদস্য নিজেদের মধ্যে বা দ্বিতীয় পর্যায়ের অন্যান্য এলিমেন্টস গুলোর সাথে p-pi বহু বন্ধন গঠনের প্রবণতা ভারী মৌলগুলোর তুলনায় পৃথক হয়, হেভিয়েস্ট এর থেকে কিন্তু আলাদা হয়। যেগুলো হেভিয়েস্ট পি ব্লক এলিমেন্ট সেক্ষেত্রে কিন্তু পাই বন্ডটা খুব একটা স্ট্রং হয় না। দিস টাইপ অফ পাই বন্ডিং ইজ নট পার্টিকুলারলি স্ট্রং ফর দ্য হেভিয়ার পি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, হেভিয়ার পি ব্লক এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু পাই বন্ডটা খুব একটা স্ট্রং হচ্ছে না। কিন্তু লাইটের যে এলিমেন্টস গুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু p-pi মাল্টিপল বন্ড একটা বহু বন্ধন গঠনের প্রবণতাটা বেশ ভালোই হয়। হেভিয়ার এলিমেন্ট do form pi bonds but this involves d orbital। তাহলে কি বলছে, বলছে হেভিয়ার এলিমেন্ট যেগুলো আছে সেগুলোর তো পাই বন্ড অতটাও স্ট্রং হয় না, এরা পাই বন্ড তৈরি করতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল অংশগ্রহণ করে, ইনভলভ থাকে। তাহলে d-pi p-pi বা d-pi এইরকম হয়, যেটা আমরা পড়ছিলাম লাইটার যে তোমার লাইটের যে এলিমেন্টস গুলো ছিল যাদের ক্ষেত্রে আমরা p-pi তৈরি করতে পারছিলাম, কিন্তু তোমার যেহেতু হেভিয়ার এলিমেন্ট গুলো খুব একটা পাই বন্ডটা স্ট্রং হয় না কিন্তু এটা ফর্ম করতে পারে, বাট এখানে কিন্তু ডি অরবিটালস ইনভলভ থাকে। ডি অরবিটাল কিন্তু হায়ার এনার্জি দ্যান দ্য পি অরবিটালের থেকে। ঠিক আছে, ডি অরবিটাল কিন্তু আর অফ হায়ার এনার্জি, ডি অরবিটালের কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে শক্তি বেশি। দে কন্ট্রিবিউট লেস টু দ্য, তাই জন্য কি হয় d-pi p-pi করে d-pi d-pi করে।
less to overall stability of molecule than does p pi bonding of the second row element. সেই জন্য বলছে যে সেকেন্ড রো এর এলিমেন্টস গুলোর দ্বারা গঠিত যে মলিকিউলস গুলোর স্টেবিলিটিতে এদের ডি পাই বন্ধনের অবদান পি পাই বন্ধনের চেয়ে কম হয়। যৌগগুলোর কিন্তু কম্পাউন্ড যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর স্টেবিলিটির উপর এর ইনভলভেশন কিন্তু কম থাকে, ঠিক আছে। নেক্সট যেটা বলছে দেখো, নেক্সট হচ্ছে তাহলে ডি পাই বন্ধনের অবদান কিন্তু পি পাই বন্ধনের চেয়ে কম, কিন্তু ডি কিন্তু অরবিটালের শক্তি কিন্তু পি অরবিটালস থেকে বেশি হয়। এবার বলছে দেখো সেটা হচ্ছে however coordination number in species of heavier element may be higher than for the first element in the same oxidation state. বলছে কি না, মানে তোমার সেম অক্সিডেশন স্টেটে থাকা যে ফার্স্ট মেম্বারের তুলনায় হেভিয়েস্ট এলিমেন্ট গুলোর কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু বেশি হতে পারে। লাইক ধরো ফর এক্সাম্পল যদি দেখো +5 অক্সিডেশন স্টেট বোথ N and P ফর্ম অক্সো অ্যানায়ন, NO3 - 3 কোঅর্ডিনেশন নাম্বার আর উইথ পাই বন্ড ইনভলভিং 1 নাইট্রোজেন p অরবিটাল। আর একটা রয়েছে PO4 3- যেখানে দেখো 4 কোঅর্ডিনেশন নাম্বার, যেখানে S P D অরবিটাল রয়েছে কন্ট্রিবিউটিং টু দা পাই বন্ড। তাহলে মানে তোমার দুটোই কিন্তু সেম অক্সিডেশন স্টেট কিন্তু দুটোরই সেম +5 এ আছে, অথচ দুটোই কিন্তু অক্সো অ্যানায়ন তৈরি করছে, কিন্তু একটার ক্ষেত্রে দেখো কোঅর্ডিনেশন নাম্বার 3 হচ্ছে, এক্ষেত্রে PO4 এর ক্ষেত্রে D অরবিটাল প্রেজেন্ট থাকার কারণে এখানে কিন্তু পাই বন্ধন চারটে পাই বন্ধন গঠিত হচ্ছে, আর NO3- এর ক্ষেত্রে 3টে অসমযোজী পাই বন্ধন গঠিত হচ্ছিল। তাহলে এবার আসছি আসল মেন কথায়, যেটা হচ্ছে আমাদের গ্রুপ 13 এলিমেন্ট বোরন ফ্যামিলি। গ্রুপ 13 এর যে এলিমেন্টস বোরন ফ্যামিলি, গ্রুপ 13 এলিমেন্টস গুলো দেখো, তাহলে বোরন ফ্যামিলি পড়বো আমরা। তাহলে এখানে এই চ্যাপ্টারে মূলত আমাদের গ্রুপ 13 আর 14টাই পড়তে হবে। বোরনই হচ্ছে একটা নন মেটাল, অ্যালুমিনিয়াম কিন্তু সেখানে মেটাল, বাট সো মেনি কেমিক্যাল সিমিলারিটিস টু বোরন and gallium, indium, thallium and nihonium are almost exclusively metallic in character. তাহলে বোরনের সাথে অ্যালুমিনিয়ামের কিছু সাদৃশ্য আমরা পড়ব। বোরন একটা নন মেটাল কিন্তু অ্যালুমিনিয়াম একটা মেটাল, তা সত্ত্বেও কিছু কেমিক্যাল সিমিলারিটিস আছে, সেগুলো আমরা পড়ব। এখানে দেখো যেটা বলছে সেটা হচ্ছে বোরন ইজ আ fairly rare element mainly occurs as orthoboric acid. বোরনকে আমরা কি ভাবে পেতে পারি? অর্থোবোরিক অ্যাসিড, বোরাক্স, কার্নাইট। আচ্ছা, এই অর্থোবোরিক অ্যাসিড, বোরাক্স এইগুলোর ফর্মুলাগুলো কিন্তু পড়তে হবে। যেমন অর্থোবোরিক অ্যাসিডের হচ্ছে H3BO3, বোরাক্সের হচ্ছে Na2B4O7 10H2O, কার্নাইটের হচ্ছে Na2B4O7 4H2O। এই কয়েকটা কিন্তু পড়ে রাখতে হবে, যেগুলো বোরনের ধরো কম্পাউন্ড আছে, যেগুলো পড়বো সেখান থেকেই পড়ে নিতে পারবে। In India, borax occur in Puga Valley and Sambar Lake. রাজস্থানে যেটা আছে, লাদাখ আর রাজস্থানে এটা কিন্তু বোরাক্স পাওয়া যায় এখানে। Abundance of boron in earth crust is less than 0.0001% by mass. মাসের দিক থেকে কিন্তু ভর ভূত্বকে আর্থ ক্রাস্ট মানে ভূত্বকে বোরনের প্রাচুর্যতা 0.0001% এর থেকেও কম হয়। তাহলে বোরনের কিন্তু দুটো আইসোটোপ আছে, এটা পড়ে রাখবে। সেটা হচ্ছে বোরন 10B আর হচ্ছে 11B। 10 হতে পারে, 11 হতে পারে, কিন্তু যেটা 11B আইসোটোপটা, আইসোটোপ কি জানো? তাহলে 11B আইসোটোপটা সেটা কিন্তু 81% মেজর হিসেবে পাওয়া যায়। এবার পড়ছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অ্যান্ড থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট আফটার অক্সিজেন অ্যান্ড সিলিকন। অক্সিজেন আর সিলিকনের পরেই আসছি আমরা, মানে অ্যালুমিনিয়ামের প্রাচুর্যতা আর কি অক্সিজেন আর সিলিকনের পরেই একদম রয়েছে। বক্সাইট, আচ্ছা Al2O3 2H2O মানে অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইট, ক্রায়োলাইট, Na3AlF6, এই ফর্মুলাগুলো আর নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর পি ব্লক এলিমেন্টস এর চ্যাপ্টারের জন্য বলছি। বা বোরাক্স,
ঠিক আছে, অর্থোবোরিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট মিনারেলস অফ অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ দুটো আকরিক। এই নাম দুটো জেনে রাখো, যদি এমসিকিউতে আসতে পারে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের দুটো গুরুত্বপূর্ণ মিনারেলস এর নাম হচ্ছে বক্সাইট, ক্রায়োলাইট। ঠিক আছে, আচ্ছা। আর এগুলোকে কিন্তু ইট ইজ ফাউন্ড অ্যাজ মিকা, মানে অভ্র। অভ্র জানো তো? আচ্ছা, এখানে কিন্তু তোমার মধ্যপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা, জম্মু এই জায়গাগুলোতে কিন্তু ইন্ডিয়ার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এমনি তোমার নেচারে আমাদের গ্যালিয়াম, মিডিয়াম, থ্যালিয়ামের প্রাচুর্যতা খুবই কম। এবার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, ইলেকট্রনিক কনফিগারেশন। ফার্স্ট আসছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্টেই দেখো, বোরনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম গ্রুপ 13 এর ক্ষেত্রে। গ্রুপ 13 এর ক্ষেত্রে কি ইলেকট্রনিক কনফিগারেশন হবে? NS2NP1, তাই তো? NS2NP1. A close look at the electronic configuration suggests that while boron and aluminium have noble gas core, gallium, medium have noble gas plus 10d electron. Thallium has noble gas plus 14f electron plus 10d electron core আছে। তার মানে বুঝতে পারছো ইলেকট্রনিক স্ট্রাকচার অফ দিস এলিমেন্ট মোর কমপ্লেক্স। যদি নোবেল গ্যাস থাকে, প্লাস থাকে 10d ইলেকট্রন প্লাস 14f ইলেকট্রন, ভাবো তাহলে কতটা কমপ্লেক্স একটা ফিগার হতে পারে তাদের ফার্স্ট টু গ্রুপ অফ দ্য এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কিছু পড়ার নেই তোমাদের সেরকম, জাস্ট এইটুকু মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা এখান থেকে জেনে রাখলেই হচ্ছে। অ্যাটমিক রেডিয়াসটা কি বলছে দেখো, অ্যাটমিক রেডিয়াসটা on moving down the group, যদি গ্রুপের ডাউনে যায়, for each successive member one extra cell of electron is added. Therefore atomic radius is expected to increase করে। atomic radius কি করে ধরে নেওয়া যায় যে ইনক্রিজ করবে যদি একটা করে এক্সট্রা সেল অ্যাড হয়। ঠিক আছে, যত গ্রুপের নিচের দিকে যাব। আচ্ছা, however deviation can be seen, তুমি ডেভিয়েশন দেখতে পাবে। atomic radius gallium is less than that of aluminium, গ্যালিয়ামের অ্যাটমিক রেডিয়াস কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে কম হয়। This can be understood from the variation in the inner core of the electronic configuration. Inner core of the electronic configuration variation দেখলেই কিন্তু তুমি এটা বুঝতে পারবে। গ্যালিয়ামের ক্ষেত্রে additional 10d electrons offer only poor screening effect for the outer electrons from the increased nuclear charge in gallium. তাহলে গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ মানে যেটা আমরা অ্যাটমিক রেডিয়াস বলছি, সেটা অ্যালুমিনিয়ামের থেকে কেন কম হয়? সেটা অ্যালুমিনিয়ামের থেকে কম হওয়ার কারণটাই হচ্ছে যে গ্যালিয়ামের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল 10d ইলেকট্রন, 10টা ডি ইলেকট্রনের পুয়ার স্ক্রিনিং এফেক্ট মানে দুর্বল আবরণী প্রভাবের জন্য এদের এফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জ সেটা ইনক্রিজ করে। সেই কারণে গ্যালিয়ামের অ্যাটমিক রেডিয়াস অ্যালুমিনিয়ামের থেকে কম হয়। এই কারণে, কারণ অ্যাডিশনাল 10টা ডি ইলেকট্রনের পুয়ার স্ক্রিনিং এফেক্টের জন্য। নেক্সট আছে যে আয়নাইজেশন এনথালপি। Ionization enthalpy values as expected from the general trends do not decrease smoothly down the group. এই মানে পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপের ডাউনের দিকে গেলে আয়নাইজেশন এনথালপির মান সাধারণ প্রবণতার মতো মানে হ্রাস পায় না, ডিক্রিজ করে না। Do not decrease smoothly. The decrease from boron to aluminum is associated with increase in size. এটা মানে বোরন থেকে অ্যালুমিনিয়ামের দিকে এই যে ডিক্রিজ হচ্ছে এটা টোটালি ডিপেন্ড করছে ইনক্রিজ ইন সাইজ। সাইজের ইনক্রিজ করার সাথে সাথে এটা কিন্তু রিলেটেড। Observed discontinuity in the ionization enthalpy values from between aluminum and gallium and between the medium and thallium, এখানে থেকে দেখো due to the inability of d and f electron, inability। তাহলে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে বা আইএন আর টিআই এর মধ্যে, থ্যালিয়ামের মধ্যে কার যে আয়নাইজেশন এনথালপির মানের এই যে একটা ইনএবিলিটির মানে তোমার ডিসকন্টিনিউটি, এর মেন কারণ হচ্ছে ডি আর এফ ইলেকট্রনের অসমর্থতা, ইনএবিলিটি, যাদের স্ক্রিনিং এফেক্টটা খুবই লো। সেই কারণে
এরা ওই স্ক্রিনিং এফেক্টটা লো বলে, এরা নিউক্লিয়ার চার্জের এফেক্টটাকে হাই হয়, এদের এফেক্টটা এরা প্রতিহত করতে পারে না। নিউক্লিয়ার চার্জটা খুব বেশি হয়, বৃদ্ধিজনিত যে প্রভাবটা এরা কম্পেনসেট করতে পারে না। তাহলে আবার বলছি, আয়নাইজেশন এনথালপির জেনারেল ট্রেন্ড ওয়াইজ এরা ডু নট ডিক্রিজ করতে পারে না ডাউন দা গ্রুপে। ডিক্রিজ ফ্রম বোরন অ্যান্ড অ্যালুমিনিয়াম, এটা অ্যাসোসিয়েট হয়ে আছে ইনক্রিজ ইন সাইজের সাথে রিলেটেড। আর এই ডিসকন্টিনিউটি, আয়নাইজেশন এনথালপির এই যে ডিসকন্টিনিউটি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর থ্যালিয়াম আর ইন্ডিয়ামের মধ্যে। এটা কারণটা হচ্ছে ডি আর এফ ইলেকট্রনের ইনএবিলিটির কারণ, কারণ লো স্ক্রিনিং এফেক্টের জন্য এরা ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জটাকে কম্পেনসেট করতে পারে না। অর্ডার অফ আয়নাইজেশন এনথালপি এখানে ডেল H1, ডেল H2, ডেল H3 সব থেকে বেশি। Sum of the first three ionization enthalpy for each of the element very high হয়। এবার আছে ইলেকট্রোনেগেটিভিটি, যেটা গ্রুপের উপর থেকে নিচে থেকে গেলে ফার্স্ট ডিক্রিজ করে ফ্রম বোরন থেকে অ্যালুমিনিয়ামে, তারপর কিন্তু ইনক্রিজ করে মার্জিনালি, সামান্য পরিমাণে, কিছু মার্জিনালি মানে সামান্য পরিমাণে বৃদ্ধি পায়, খুব সামান্য পরিমাণে। প্রথম দিকে কি হয়, গ্রুপের উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছি, বোরনের পর অ্যালুমিনিয়াম এইভাবে থাকে, তো এবার বোরন থেকে অ্যালুমিনিয়ামে ডিক্রিজ করে, তারপর খুব সামান্য পরিমাণে ইনক্রিজ করে। তার কারণটা হচ্ছে ডিসক্রিম্প্যানিস ইন অ্যাটমিক সাইজ অফ দ্য এলিমেন্ট, অ্যাটমিক সাইজের কারণের জন্য। দেখবে পিরিয়ডিক টেবিল খুলে এটা দেখবে যে এলিমেন্টসদের অ্যাটমিক সাইজের কারণে কি হচ্ছে না, বোরন থেকে অ্যালুমিনিয়ামে ডিক্রিজ করলেও তারপর খুব সামান্য পরিমাণে ইনক্রিজও করে। নেক্সট আছে ফিজিক্যাল প্রপার্টিজ। বোরন হচ্ছে নন মেটালিক, অলরেডি অনেকবারই পড়ে ফেলেছো। ইট ইজ এক্সট্রিমলি হার্ড হয়, ব্ল্যাক কালার্ড সলিড হয়, এটা খুবই শক্ত কালো রঙের একটা সলিড হয়। ইট এক্সিস্ট ইন মেনি অ্যালোট্রপিক ফর্ম, তাহলে মেনি, এদেরও কিন্তু রূপভেদে এদের অস্তিত্ব আছে, বিভিন্ন রূপভেদে বোরন। Due to very strong crystalline lattice, boron has unusually high melting point. এদের কিন্তু স্ট্রং ক্রিস্টাল ল্যাটিস যেহেতু গঠন করতে পারে, ভেরি স্ট্রং ক্রিস্টাল ল্যাটিস এরা গঠন করতে পারে, সেই জন্য এদের হাই মেল্টিং পয়েন্ট আছে। রেস্ট অফ দ্য মেম্বার আর সফট মেটাল, বাকিগুলো কিন্তু সলিড, মানে বোরন কিন্তু সলিড হয়, আর রেস্ট অফ দ্য মেম্বার্স কিন্তু সফট মেটালস উইথ লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে বাকি যে এলিমেন্টস গুলো বোরন ছাড়া, বোরন হচ্ছে নন মেটালিক, হার্ড ব্ল্যাক কালার সলিড, অ্যালোট্রপিক ফর্ম আছে মেনি, ভেরি স্ট্রং ক্রিস্টালাইন ল্যাটিস ফর্ম করতে পারে বলে বোরনের হাই মেল্টিং পয়েন্ট আছে। বাকি যে মেম্বার্স আছে তারা সফট মেটাল হয়, লো মেল্টিং পয়েন্ট হয়, হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। It is worthwhile to note that gallium with unusually low melting point could exist in liquid state during summer. বলছে দেখা গেছে যে গ্যালিয়ামের যে মেল্টিং পয়েন্ট খুব কম হওয়ায় এর মানে সামারে কি হয়, এরা লিকুইড স্টেটে থাকতে পারে। Its high boiling point makes it a useful material for measuring high temperature. সেই কারণেই এদের মানে হাই মেল্টিং পয়েন্ট হলে কি হয়, হাই বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এদের লো বলে সামারে কিন্তু লিকুইড ফর্মে থাকতে পারে, আর হাই বয়লিং পয়েন্টের জন্য এদের উচ্চ তাপমাত্রা মানে হাই টেম্পারেচার মেজার করার কাজে ব্যবহার করা হয় গ্যালিয়াম। তাহলে কি বলছে না, ডেনসিটি অফ দ্য এলিমেন্ট ইনক্রিজ করে ডাউন দ্য গ্রুপ ফ্রম বোরন থেকে থ্যালিয়ামে। বোরন থেকে থ্যালিয়ামের দিকে গেলে কি হয় না, বোরন থেকে থ্যালিয়ামের দিকে অগ্রসর হলে মানে উপর থেকে নিচের দিকে গেলে ডেনসিটি কিন্তু বাড়তে থাকে। এইবার আসছি আমরা কেমিক্যাল প্রপার্টিজ, তার মধ্যে আছে অক্সিডেশন স্টেট অ্যান্ড ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অলরেডি আমরা তোমার গ্রুপ এস ব্লকেও পড়েছিলাম, তাই তো? যা যা এস ব্লকে পড়েছিলাম এখানেও তাই পড়ছি, কিন্তু সবই ডিফারেন্ট, তাই তো? সবই ডিফারেন্ট। এবার বোরনের স্মল সাইজের কারণে আমরা বোরনের ফ্যামিলি পড়ছি, তাই তো? গ্রুপ 13 মানে বোরন ফ্যামিলি, আর গ্রুপ 14 পড়বো, সেটা নেক্সট দিন পড়বো। আচ্ছা, আজকে দেখছি আমি এটা কমপ্লিট করতে পারছি কিনা।
টাইমের মধ্যে হয় কিনা, সেটা হচ্ছে বোরন ফ্যামিলিটা, গ্রুপ 13টা। তাহলে ডিউ টু স্মল সাইজ অফ বোরন, বোরনের স্মল সাইজের কারণে সাম অফ ইটস ফার্স্ট 3 আয়নাইজেশন এনথালপি কিন্তু ভেরি হাই হয়। ফার্স্ট 3 আয়নাইজেশন এনথালপির সাম যদি করো সেটা খুব বেশি হয়। দিস প্রিভেন্টস ইট টু ফর্ম +3 আয়ন। এটা বোরনকে +3 আয়ন তৈরি করতে বাধা দেয়, ফোর্স করে ইট টু ফর্ম অনলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। সেই জন্য আয়নিক কম্পাউন্ড তৈরি করতে দেয় না, +3 আয়ন তৈরি করতে তো বাধা দিচ্ছে, তাহলে সেটা আয়নিক কম্পাউন্ড তৈরি করবে কি করে? কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করার জন্য ফোর্স করে। ঠিক আছে, তাহলে বোরনের স্মল সাইজের কারণে এর ফার্স্ট 3 আয়নাইজেশন এনথালপি সাম করলে সেটা ভেরি হাই হয়। দিস প্রিভেন্টস ইট টু ফর্ম +3 আয়ন এন্ড ফোর্সেস ইট টু ফর্ম অনলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। বাট as we move from boron to aluminium, the sum of the first 3 ionization enthalpy of aluminium considerably decrease করে। Therefore aluminium কিন্তু 3+ ion Al3+ ion তৈরি করতে পারে। তাহলে aluminium is a highly electropositive metal, হাইলি ইলেকট্রোপজিটিভ আয়ন তৈরি করতে পারছে। তাহলে ডাউন দ্য গ্রুপ ডিউ টু পুয়ার শিল্ডিং এফেক্ট অর অফ ইন্টারভেনিং ডি অ্যান্ড এফ অরবিটাল, ডি আর এফ অরবিটালের শিল্ডিং এফেক্ট বা তোমার যদি বলো ওই স্ক্রিনিং এফেক্ট, পুয়ার স্ক্রিনিং এফেক্ট, যেটা দুর্বল আবরণী প্রভাবের জন্য নিউক্লিয়ার যে চার্জটা, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বৃদ্ধিজনিত প্রভাবকে এরা প্রতিহত করতে পারে না। সেই কারণে এনএস ইলেকট্রন গুলো কি হয়, একদম টাইটলি আটকে থাকে। এনএস ইলেকট্রন গুলো কি বলছে দেখো, এখানেও যেটা লিখেছে, ডাউন দ্য গ্রুপ ডিউ টু পুয়ার শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট অফ ইন্টারভেনিং ডি অ্যান্ড এফ অরবিটালস, ইনক্রিজড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হোল্ডস এনএস ইলেকট্রন টাইটলি। কার জন্য এই যে টাইটলি এদেরকে হোল্ড করে থাকে, তার জন্য কি রেসপন্সিবল? একদম ফার্স্টে পড়ছিলাম যেটা, ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় জোর প্রভাব, thereby restricting their participation in bonding। তাহলে একটু কি হচ্ছে, বন্ড তৈরি করতেও বাধা দিচ্ছে। এর ফলে এনএস কে যদি, ইলেকট্রন গুলোকে যদি এরা টাইটলি আটকে রাখে, হ্যাঁ, দুর্বল আবরণী প্রভাব মানে পুয়ার শিল্ডিং এফেক্ট প্লাস তোমার ইনক্রিজড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তার জন্য এনএস ইলেকট্রনকে যদি টাইটলি আটকে থাকে, রেসপন্সিবল ফর ইনার্ট পেয়ার এফেক্ট, তাহলে বন্ড তৈরি করতে এরা বাধা দান করছে, বন্ধন তৈরি করতে অংশগ্রহণ করতে, বন্ধন তৈরিতে অংশগ্রহণ করতে বাধা পায়। As a result of this, only p orbital electron may be involved in bonding, শুধুমাত্র p অরবিটালে যে ইলেকট্রনস গুলো আছে বন্ড তৈরি করতে পারে। In fact, in gallium, medium and thallium, both +1 and +3 oxidation states are observed. +1 ও দেখা যায়, +3 ও দেখা যায়। +1, the relative stability of the +1 oxidation state progressively increase করে for heavier element এর জন্য। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু থ্যালিয়ামের ক্ষেত্রে সবথেকে বেশি progressively increase করে এই +1 oxidation স্টেটটা। In thallium, +1 oxidation state is predominant, whereas +3 oxidation state highly oxidizing in character. সেজন্য বলছে থ্যালিয়ামের ক্ষেত্রে +1 যে অক্সিডেশন স্টেট সেটা কিন্তু প্রিডমিনেন্ট মানে সুস্থিত হয়, আর +3 যার অবস্থার অক্সিডাইজিং ক্যারেক্টারটা কিন্তু হাই হয়। +1 টা প্রিডমিনেন্ট হয়, বাট +3 যেটা সেটা কিন্তু তার অক্সিডেশন স্টেটটা কিন্তু হাইলি অক্সিডাইজড হয়। Compounds in plus oxidation state as expected from energy consideration are more ionic হয় than those of the +3 oxidation এর থেকে। +3 oxidation state এর থেকে +1 oxidation state এর যে কম্পাউন্ডস গুলো আছে সেগুলো কিন্তু অধিক পরিমাণে আয়নিক হয়। In trivalent state, যখন ত্রিযোজীয় অবস্থায় থাকে, number of electrons around the central atom in a molecule of the compound of this element will be only 6. বলছে ট্রাইভ্যালেন্ট স্টেটে এই এলিমেন্টস গুলোর কম্পাউন্ড গুলোর সেন্ট্রাল অ্যাটমের চারদিকে কিন্তু 6টা ইলেকট্রন আছে। ঠিক আছে, BF3 তে যেমন বোরন, BF3 তে যেমন বোরন। Such electron deficient molecule have tendency to
accept a pair of electron to achieve stable electronic configuration. তাহলে এই যে ধরো ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউলস গুলোর একটা, ওরা তো চায় যে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, তার জন্য কিন্তু ওয়ান পেয়ার অফ ইলেকট্রন এরা অ্যাকসেপ্ট করার এদের টেন্ডেন্সি থাকে। তার ফলে কি হয়, এরা লুইস অ্যাসিড রূপে কাজ করে, তাই তো? লুইস অ্যাসিড রূপে এরা বিহেভ করে। টেন্ডেন্সি টু বিহেভ অ্যাজ লুইস অ্যাসিড সেটা কিন্তু ডিক্রিজ করে কখন না, ইনক্রিজ ইন সাইজ ডাউন দ্য গ্রুপ। গ্রুপের নিচের দিকে গেলে সাইজ ইনক্রিজ করবে, লুইস অ্যাসিড বিহেভিয়ারটা এদের ডিক্রিজ করার টেন্ডেন্সি হয়ে যায়। BCl3 easily accepts a lone pair of electron from ammonia to form BCl3NH3 গঠন করে। এইভাবে বুঝতে পারছো, BCl3 কিন্তু খুব সহজেই অ্যামোনিয়া থেকে একজোড়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয়, করে নিয়ে BCl3NH3 একটা কম্পাউন্ড গঠন করে ফেললো। তাহলে BF3 যেহেতু ত্রিযোজী অবস্থা আছে, তাই জন্য কিন্তু ফার্স্ট লাইনটাই বলছে যে এলিমেন্টস গুলোর, কম্পাউন্ড গুলোর সেন্ট্রাল অ্যাটমের চারদিকে কিন্তু 6টা ইলেকট্রন থাকবে। আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউল গুলো তারা কি চায়, তারা চায় যে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য তারা ওয়ান পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করার প্রবণতা রাখে। তাহলে লুইস অ্যাসিড রূপে কাজ করবে। এবার গ্রুপের যত ডাউনে যাব তত সাইজ ইনক্রিজ করার সাথে সাথে লুইস অ্যাসিড রূপে এরা যে বিহেভ করে তার প্রবণতাটা, টেন্ডেন্সিটা হ্রাস পাচ্ছে। এখানে দেখো প্লেনার এন্ড টেট্রাহেড্রাল BCl3NH3 থেকে কি করলো, এক জোড়া ইলেকট্রন এরা অ্যাকসেপ্ট করে নিল, করে টেট্রাহেড্রাল দেখো BCl3NH3 টেট্রাহেড্রাল ফর্ম করলো। AlCl3 achieve stability by forming a dimer। দেখো এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। AlCl3 কিন্তু ডাইমার গঠন করে। AlCl3 অ্যাচিভ করলো স্টেবিলিটি, করে ফর্ম করলো ডাইমার, যার টেট্রাহেড্রাল ফরমেশন। হ্যাঁ, এবার আছি in trivalent state most of the compounds being covalent বা are hydrolyzed in water। ট্রাইভ্যালেন্ট স্টেটে কিন্তু বেশিরভাগ কম্পাউন্ডই কিন্তু কোভ্যালেন্ট হয়। তো কোভ্যালেন্ট হওয়ার কারণেই কিন্তু এরা ওয়াটারে হাইড্রোলাইজড হয়। ফর এক্সাম্পল ট্রাইক্লোরাইড অন হাইড্রোলাইসিস ইন ওয়াটার ফর্ম করে টেট্রাহেড্রাল MOH এর হোল 4 স্পিসিস ফর্ম করে। হাইব্রিডাইজেশন স্টেট অফ এলিমেন্ট M এর থাকে হচ্ছে sp3 হাইব্রিডাইজড হয়। M কিন্তু যেটাই থাকুক না কেন M এর জায়গায়, সেটা কিন্তু sp3 হাইব্রিডাইজড হয়। হাইব্রিডাইজেশন অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। বুঝতে পারছো যে ট্রাইক্লোরাইড গুলো জলের মধ্যে হাইড্রোলাইজ হয়ে টেট্রাহেড্রাল MOH এর হোল 4 মাইনাস স্পিসিস গঠন করছে। M কিন্তু sp3 হাইব্রিডাইজড হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন অ্যাসিডিফাইড অ্যাকুয়াস সলিউশন ফর্ম করে অক্টাহেড্রাল AlH2O এর হোল 6 3+ আয়ন ফর্ম করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখেছো অ্যাসিডিক অ্যাকুয়াস সলিউশনে ফর্ম করছে অক্টাহেড্রাল আয়ন। In this complex ion 3d orbitals of Al involved and hybridization state Al এর হচ্ছে sp3d2। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখো, অ্যালুমিনিয়াম কিন্তু একদম অ্যাসিডিক একটা অ্যাকুয়াস সলিউশনে এরা অক্টাহেড্রাল AlH2 এর হোল 6 3+ হবে আয়ন গঠন করছে। এই কমপ্লেক্স কম্পাউন্ডটা কিন্তু অ্যালুমিনিয়ামের এখানে কিন্তু ডি অরবিটাল ইনভলভ থাকে, আর হাইব্রিডাইজেশন স্টেটটা থাকে sp3d2। sp3d2 বুঝতে পারছো? এবার হচ্ছে দেখো রিঅ্যাক্টিভিটি টুওয়ার্ডস এয়ার। তাহলে রিঅ্যাক্টিভিটি টুওয়ার্ডস এয়ার এরা কিরকম করে না, বোরন ইজ আনরিঅ্যাক্টিভ ইন ক্রিস্টালাইন ফর্ম। যখন ক্রিস্টালাইন ফর্মে থাকে বোরন কিন্তু কোনো রিঅ্যাক্ট করে না, এয়ারের সাথে ওয়াটারের সাথে কোনো রিঅ্যাক্ট করবে না। অ্যালুমিনিয়াম ফর্ম এ ভেরি থিন অক্সাইড লেয়ার on the surface which protects the metal from further attack। অ্যালুমিনিয়াম কিন্তু মেটালের তোমার একটা সারফেসে কি করে না, অক্সাইডের লেয়ার তৈরি করে, খুব পাতলা একটা স্তর, পাতলা লেয়ার, ভেরি থিন অক্সাইড লেয়ার। তাহলে অ্যালুমিনিয়াম ফর্মস এ ভেরি থিন অক্সাইড লেয়ার অন দা সারফেস তৈরি করছে, সারফেসে একটা ভেরি থিন অক্সাইড লেয়ার তৈরি করে যেটা মেটালকে ফর্ম করে ফার্দার অ্যাটাক থেকে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামকে তাহলে আর অ্যাটাক করতে পারে না। তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর সারফেসে কি করে, অক্সাইডের একটা
থিন লেয়ার্স তৈরি করে, গঠিত হওয়ায় মেটালটা কি হয় পরবর্তী যে কেমিক্যাল রিয়াকশন থেকে রক্ষা পায়। অ্যামরফাস বোরন এন্ড অ্যালুমিনিয়াম মেটাল অন হিটিং ইন এয়ার ফর্ম করে B2O3 এন্ড Al2O3 রেসপেক্টিভলি। অ্যামরফাস মানে অনিয়তাকার, বোরন আর অ্যালুমিনিয়াম মেটালসটা যদি আমরা বায়ুতে মানে এয়ারে যদি বায়ুর মধ্যে যদি হিট দিই, উত্তপ্ত করি, তাহলে সেটা B2O3 অক্সাইড উৎপন্ন করছে, Al2O3 উৎপন্ন হয়। নাইট্রোজেনের সাথে এরা হাই টেম্পারেচারে নাইট্রাইট ফর্ম করে উইথ ডাইনাইট্রোজেন। উইথ ডাইনাইট্রোজেন অ্যাট হাই টেম্পারেচার দে ফর্ম নাইট্রাইট। এটাও বলছি যেরকম এস ব্লকের ক্ষেত্রে বলেছিলাম, পি ব্লকের ক্ষেত্রে বলছি, এই চ্যাপ্টার গুলোর কিন্তু নোটস তোমাদের বানাতেই হবে। প্রত্যেকে কিন্তু প্রায় অনেকেই দিয়েছো নোটস, ভেরি গুড। আর বাকিরাও কিন্তু দিতে থাকো যারা এখনো পর্যন্ত নোটস সাবমিট করোনি। তাহলে ই হচ্ছে দেখো এলিমেন্ট, অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে বায়ুতে E2O3 তৈরি করছে, আর নাইট্রোজেনের সাথে নাইট্রাইট তৈরি করছে En। নেচার অফ দিস অক্সাইড ভ্যারিজ ডাউন দ্য গ্রুপ। ডাউনে যত যাব তার অক্সিডেশন স্টেট ডিপেন্ড করছে। বোরন ট্রাই অক্সাইড হলে অ্যাসিডিক, রিঅ্যাক্টস করে উইথ বেসিক অক্সাইডের সাথে ফর্ম করে মেটাল বোরেটস। বোরন ট্রাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, বেসের সাথে রিঅ্যাক্ট করছে, বেসিক অক্সাইডের সাথে ফর্ম করছে কি মেটাল বোরেট ফর্ম করছে। অ্যালুমিনিয়াম গ্যালিয়াম অক্সাইডস আর অ্যামফোটেরিক অ্যান্ড মানে যেটা অ্যাসিড বেস দুটোর সাথে রিঅ্যাক্ট করতে পারে। আর দোজ ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম আর বেসিক ইন দেয়ার প্রপার্টিজ। এবার আছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অ্যাসিড অ্যান্ড অ্যালকালি। অ্যাসিড অ্যান্ড অ্যালকালি তাহলে আমরা পড়ছিলাম, তাহলে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ার পড়লাম। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অ্যাসিড অ্যালকালিস। অ্যাসিড আর অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করে এই মেটালস গুলো কি প্রোডাক্ট দেয় সেটা পড়বো। সেটা হচ্ছে বোরন। বোরন তো নন মেটাল, এরা কিন্তু ডাজ নট রিঅ্যাক্ট উইথ অ্যাসিড অ্যান্ড অ্যালকালিস ইভেন অ্যাট মডারেট টেম্পারেচার। এমনকি মডারেট মানে কি মাঝারি টাইপের তাপমাত্রা আর কি, খুব উচ্চও নয় খুব নিম্নও নয়, মিডিয়াম টেম্পারেচার বলা যেতে পারে। মিডিয়াম টেম্পারেচারে বোরন কিন্তু অ্যাসিড বা অ্যালকালি কোনোটার সাথেই রিঅ্যাক্ট করতে পারে না। বাট অ্যালুমিনিয়াম ডিজলভ ইন মিনারেল অ্যাসিড অ্যান্ড অ্যাকুয়াস অ্যালকালিস। অ্যালুমিনিয়াম কিন্তু মিনারেল অ্যাসিড আর অ্যাকুয়াস অ্যালকালিজে ডিজলভ হয়ে যায়। and thus so amphoteric character. amphoteric character মানে কি উভধর্মী চরিত্র, মানে সেটা অ্যাসিড আর বেস দুটোর সাথে রিঅ্যাক্ট করতে পারে। অ্যালুমিনিয়াম ডিজলভ হয়ে যায় ডাইলিউট HCl and লিবারেটস করে ডাইহাইড্রোজেন। তাহলে এটা মিনারেল অ্যাসিড আমি বলতে পারি, তাহলে HCl বলতে পারি। আর অ্যাকুয়াস অ্যালকালিজেও এরা ডিজলভ হয়। তাহলে আমাদের অনলি অ্যালুমিনিয়ামের সাথে রিঅ্যাকশনটাই পড়তে হচ্ছে। তাহলে HCl এর ডাইলিউট HCl এর সাথে যদি অ্যালুমিনিয়াম রিঅ্যাক্ট করে তাহলে দেখো Al3+ আয়ন উৎপন্ন করে, Cl- নেগেটিভ আয়ন, তাহলে একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন কিন্তু উৎপন্ন করছে। সাথে কিন্তু দেখো যেটা সব থেকে বেশি করে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডাইহাইড্রোজেন এরা উৎপন্ন করছে, ডাইহাইড্রোজেন গ্যাস নির্গত হয়। তাহলে বোরন কিন্তু অ্যাসিড বা অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করতে পারছে না তাদের মিডিয়াম মডারেট টেম্পারেচারেও, বাট অ্যালুমিনিয়াম কিন্তু রিঅ্যাক্ট করছে। ডাইলিউট HCl দিয়ে যখন রিঅ্যাক্ট করছি ডিসলভ হয়ে গিয়ে সেটা কিন্তু Al3+ আয়ন Cl- আয়ন সাথে কিন্তু ডাইহাইড্রোজেন লিবারেট করে। হাউএভার যদি আমি concentrated nitric acid renders aluminum passive by forming a protective oxide layer on the surface. আগেরটাই পড়ছিলাম না, অ্যালুমিনিয়ামের সারফেসে একটা মেটালটা সেটা একটা পাতলা ভেরি থিন একটা অক্সাইড লেয়ার তৈরি করে, তার ফলে আদার্স কোনো কেমিক্যাল রিঅ্যাকশন থেকে সেটা কিন্তু আর অ্যাটাক হতে পারে না। সেটাই বলছে যদি কনসেন্ট্রেটেড HNO3 অ্যালুমিনিয়ামের সারফেসে অক্সাইডের একটা সেফ মানে লেয়ার গঠনের মাধ্যমে অ্যালুমিনিয়ামকে কিন্তু নিষ্ক্রিয়তা, প্যাসিভ মানে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়, অ্যালুমিনিয়ামকে একটা প্যাসিভ ফর্ম প্রদান করে। অ্যালুমিনিয়াম রিঅ্যাক্ট করে, এবার কি বললাম আগেরটা বলেছি যে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলো তাই তো, ডাইলিউট HCl এর সাথে।
এবার বলছে যে অ্যাকুয়াস অ্যালকালির সাথে লিবারেট করলেও দেখো ডাইহাইড্রোজেন দিচ্ছে, তাহলে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সেখানেও ডাইহাইড্রোজেন দিচ্ছে, আর অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করে সেখানেও লিবারেট করছে ডাইহাইড্রোজেন। দেখো অ্যালুমিনিয়ামের সাথে NaOH প্লাস 6H2O, তাহলে কি হচ্ছে এখানে 2NaOH Na প্লাস AlOH এর হোল 4 মাইনাস, এটা হচ্ছে অ্যাকুয়াস, যেটা হচ্ছে সোডিয়াম টেট্রাহাইড্রক্সি অ্যালুমিনেট। সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনেট এই একটা কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু উৎপন্ন হয়, এই একটা কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হয়, সাথে ডাইহাইড্রোজেন উৎপন্ন হয়, সাথে ডাইহাইড্রোজেন মানে H2 গ্যাস নির্গত হয়। হলো এইটা হচ্ছে আমাদের টুয়ার্ডস অ্যাসিড আর অ্যালকালি। তাহলে বোরন রিঅ্যাক্ট করতে পারছে না, কিন্তু অ্যালুমিনিয়াম পারে, এবং তার সাথে রিঅ্যাকশন করে লিবারেট করে ডাইহাইড্রোজেন গ্যাস। ডাইলেট HCl এর সাথেও তাই, আর অ্যাকুয়াস অ্যালকালি মানে NaOH এর সাথেও, NaOH সাথে H2O সাথেও রিঅ্যাক্ট করে তাই করছে। নেক্সট হচ্ছে দেখো রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন। এবার হ্যালোজেনের প্রতি কি রকম সক্রিয়তা দেখায়, দেখো E প্লাস 3x2 EX3, E হচ্ছে এখানে যে কোনো হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো হ্যালোজেন বলতেই কিন্তু বোঝাচ্ছে এখানে X, আর E হচ্ছে এলিমেন্টটা, মানে বোরন তোমার বা অ্যালুমিনিয়াম এই গ্রুপের এলিমেন্টস গুলোকে বোঝাচ্ছে। তাহলে ফর্ম করছে ট্রাই হ্যালাইড, তাহলে হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে ট্রাই হ্যালাইড ফরমেশন করে, ট্রাই হ্যালাইড ফরমেশন করে E প্লাস X2 EX3। নেক্সট যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেন্ডস অ্যান্ড অ্যানামেলাস প্রপার্টিজ অফ বোরন। বোরনের কিছু এক্সেপশনাল প্রপার্টিজ আছে, অ্যানামেলাস মানে ব্যতিক্রমী, এক্সেপশনাল যেগুলো প্রপার্টিজ আছে সেইগুলো পড়তে হবে, এবং কিছু ইম্পর্টেন্ট ট্রেন্ডস আছে সেগুলো পড়তে হবে। কি বলছে দেখো, এখানে বলছে যে সার্টেন ইম্পর্টেন্ট ট্রেন্ডস ক্যান বি অবজার্ভ in the chemical behavior of group 13 element. Group 13 elements গুলোর কেমিক্যাল প্রপার্টিজে বা বিহেভিয়ারে কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ প্রবণতা দেখা যায়। তার মধ্যে ট্রাইক্লোরাইড, ব্রোমাইড and iodides of all these elements being covalent in nature are hydrolyzed in water. তাহলে বলছে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের, মানে বোরন ট্রাইক্লোরাইড বা বোরন ব্রোমাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, এই যে প্রত্যেকটা এলিমেন্টের এই কম্পাউন্ড গুলো কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারের হয়, সেটা কিন্তু ওয়াটার দ্বারা কিন্তু হাইড্রোলাইজড হয়। স্পেসিস লাইক টেট্রাহেড্রাল ধরো বা অক্টাহেড্রাল, যেটা পড়ছিলাম অলরেডি আগে, MOH এর হোল 4 মাইনাস MH2 এর হোল 6 3 প্লাস, যেটা অ্যালুমিনিয়াম করতে পারে, অ্যালুমিনিয়াম তৈরি করতে পারে না অক্টাহেড্রাল আয়ন, সেরকমই এক্সেপ্ট ইন বোরন এক্সিস্ট ইন অ্যাকুয়াস মিডিয়াম, মানে বোরন ছাড়া অন্য যে এলিমেন্টস গুলো টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল আয়ন, তাদের কিন্তু অ্যাকুয়াস মিডিয়াম মানে জলীয় দ্রবণে তাদের কিন্তু অস্তিত্ব আছে, কিন্তু বোরনের নেই, বোরন ছাড়া বাকি এলিমেন্টস গুলো। মোনোমেরিক ট্রাইহ্যালাইডস বিং ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর স্ট্রং লিউইস অ্যাসিড। বলছে মোনোমেরিক যে ট্রাইহ্যালাইডস গুলো যেহেতু ইলেকট্রনটার ঘাটতি থাকে, সেই কারণে এরা কিন্তু স্ট্রং লুইস অ্যাসিড, তাই তোমরা পড়েছি লুইস অ্যাসিড যে যেখানে ইলেকট্রন ঘাটতি সেটাই হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। যেমন বোরন ট্রাইফ্লোরাইড ইজিলি রিঅ্যাক্ট করে ফেলে লুইস বেসের সাথে such as NH3 টু কমপ্লিট অক্টেট অ্যারাউন্ড বোরন। তাহলে বোরনের অক্টেট কমপ্লিট করার জন্য বোরন ট্রাইফ্লোরাইড খুব সহজেই লুইস বেস NH3 এর সাথে বিক্রিয়া করে ফেলে। এর কারণটা কি, কেন করে, কারণ ডি অরবিটালের অ্যাবসেন্ট, it is due to the absence of d orbital that the maximum covalence of B is 4. কারণ আমরা পড়েছি একটু আগেই যে বোরনের ম্যাক্সিমাম কোভ্যালেন্স হচ্ছে 4, তার থেকে বেশি হতে পারে না।
2s আর 3 2p অরবিটালস রয়েছে, সেক্ষেত্রে 3s2 আর 3p ক্ষেত্রে 3pn এর ক্ষেত্রে আমাদের 3p আর 4d এর মধ্যে তোমার 3d অরবিটালস ছিল, সেই জন্য অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 4 এর বেশি হয় কোভ্যালেন্স, বা অন্যান্য যে এলিমেন্টস গুলো আছে ডি অরবিটাল প্রেজেন্ট থাকে, তার জন্য মানে মোর দ্যান 4 হয় কোভ্যালেন্সিটা। তাহলে it is due to the absence of d orbital that the maximum covalence of B is 4. Since the d orbital are available with aluminum and other elements, maximum covalence can be expected beyond 4. তাই তো বললাম, এতক্ষণ তাই বললাম। Most of the other metal halides যেমন ধরো AlCl3 are dimerized through halogen bridging। যেমন আমরা কিন্তু অলরেডি এটা পিকচারের মাধ্যমে পড়ে নিয়েছি, এটা কিন্তু হ্যালোজেন ব্রিজিং, এই পয়েন্টটা কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা আগেও বললাম যে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম হ্যালাইডের সাথে রিঅ্যাক্ট করছে, অ্যালুমিনিয়াম ট্রাই হ্যালাইড তৈরি করে, অ্যালুমিনিয়াম ট্রাই হ্যালাইড তৈরি করছে, সেটাতে বলছে যে মোস্ট অফ দ্য আদার মেটাল হ্যালাইডস, এক্সাম্পলে দিয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু ডাইমার তৈরি করে, এরা ডাইমার তৈরি করে সেটাকে মানে হ্যালোজেন ব্রিজিং, হ্যালোজেন ব্রিজিং Al2Cl6 দুটো Al থাকে, 6টা ক্লোরিন থাকে, হ্যালোজেন ব্রিজিং এর মাধ্যমে metal species completes its octet by accepting electron from halogen in this halogen bridge molecule। বলছে এই হ্যালোজেন ব্রিজ যুক্ত যে হ্যালোজেন ব্রিজ মানে আছে, যেখানে হ্যালোজেন ব্রিজ তো তৈরি করে অ্যালুমিনিয়াম, তাহলে হ্যালোজেন থেকে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম, করে কিন্তু অক্টেট কমপ্লিট করে। তাহলে মেটাল স্পিসিস কমপ্লিট করে অক্টেটকে বাই অ্যাকসেপ্টিং ইলেকট্রন ফ্রম হ্যালোজেন, হ্যালোজেন থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অক্টেট কমপ্লিট করে এই মেটাল স্পিসিস গুলো, তাদের হ্যালোজেন ব্রিজ মলিকিউলস গুলো। এবার দেখো তাহলে আমরা কি এটা পড়লাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানামেলাস প্রপার্টিস অফ বোরন। এবার আছে সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ বোরন। তাহলে অ্যানামেলাস প্রপার্টিস অনেকগুলোই জেনে গেলাম, তাহলে তোমরা কি করবে না এটাকে একটা পয়েন্ট পয়েন্ট করে নোটস বানাবে, বানিয়ে আমাকে সেন্ড করবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। এই পুরো চ্যাপ্টারটা শুধু যে এই টপিকটার উপর বললাম না, পুরো যতটা আজকে পড়াবো তার উপরে। নেক্সট হচ্ছে সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ বোরন। তার মধ্যে আমাদের যেগুলো ব্রিফলি পড়তে হবে সেগুলো হচ্ছে বোরাক্স, অর্থোবোরিক অ্যাসিড আর ডাইবোরেল। বোরাক্স, অর্থোবোরিক অ্যাসিড, আমি কিন্তু ফার্স্টে যখন আমরা বোরনের কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ডের কথা পড়ছিলাম বা অ্যালুমিনিয়ামের কম্পাউন্ডের কথা পড়ছিলাম, তখন বলছিলাম যে বোরাক্সের ফর্মুলা, অর্থোবোরিক অ্যাসিডের ফর্মুলা বা কার্নাইট, এটার ফর্মুলাও তোমরা মনে রাখতে পারো, ডাইবোরেন, ঠিক আছে। এই ফর্মুলা গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হচ্ছে, সাথে কিন্তু রিয়াকশন। আর রিয়াকশন কি, রিয়াকশন কখনো মুখস্থ করা যায় না, রিয়াকশন তোমাকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হয়, তাহলে খাতায় লিখে তোমাদের কিন্তু এগুলো টোটালি প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ নোটস বানানোর মাধ্যমেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এবার তাহলে বোরাক্স, বোরাক্সটা কি? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পাউন্ড অফ বোরন। বোরনের সব থেকে ইম্পর্টেন্ট কম্পাউন্ডের মধ্যে একটা হচ্ছে বোরাক্স। এটা কিরকম হয়? হোয়াইট ক্রিস্টালাইন সলিড। তার ফর্মুলাটা কি? Na2B4O7.810H2O, 10 molecules of H2O থাকে, তার মানে এরা কিন্তু অ্যাকুয়াস মিডিয়ামে আছে, জলীয় দ্রবণে আছে, তাই জন্য এর ফর্মুলাটা হচ্ছে এরকম, বোরাক্সের ফর্মুলা Na2B4O7। কিভাবে নোটস বানাচ্ছ? বোরাক্স লিখছো, মানে আমি জাস্ট এই কম্পাউন্ডস গুলোর জন্য বলছি, বোরাক্স লিখছো, তার পাশে তার ফর্মুলা লিখছো, পয়েন্ট করে হোয়াইট ক্রিস্টালাইন সলিড, তারপরে লিখছো যে কন্টেন্ট টেট্রা নিউক্লিয়ার ইউনিটস। আচ্ছা, এইভাবে কিন্তু লেখা হচ্ছে। এবার তোমাকে B4O5OH এর হোল 4 এই টোটাল ফর্মুলাটা যে মনে রাখতে হচ্ছে সেটা নয়, তোমাকে কিন্তু অরিজিনাল যে জেনারেল ফর্মুলাটা সেটা মনে রাখতে হচ্ছে। যেহেতু এটা টেট্রা নিউক্লিয়ার ইউনিট কন্টেন্ট করে থাকে, সেই কারণে এদের আসল মানে কারেক্ট ফর্মুলাটা হচ্ছে Na2B4O5OH এর হোল 4 8H2O, 8H2O। তাহলে কারেক্ট ফর্মুলাটাও মনে রাখতে হচ্ছে।
ঠিক আছে, তাহলে কি বলছে, বোরাক্স কিন্তু জলেতে ডিজলভ হয়ে গিয়ে বোরাক্স ডিজলভস ইন ওয়াটার টু গিভ অ্যান অ্যালকালাইন সলিউশন। তাহলে বোরাক্স থেকে দেখো রিয়াকশনটা দেখেই হয়তো বুঝতে পারছো যে বোরাক্স মানে Na2B4O7 যখন কিন্তু রিয়াক্ট করা হয়, মানে রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু ওই ফর্মুলাটাই ইউজ হয়, Na2B4O7 10H2। এবার যে কারেক্ট ফর্মুলা হওয়া উচিত সেটা তোমরা মনে রাখতে পারো, না রাখতে পারো, যার মনে থাকবে তো ভালো কথা, না মনে রাখলেও কোনো অসুবিধে নেই, কিন্তু জেনারেল যে ফর্মুলাটা সেটা কিন্তু মাস্ট, যে Na2B4O7 সাথে 7 মলিকিউল অফ H2O রিয়াক্ট করছে, রিয়াক্ট করে NaOH সাথে অর্থোবোরিক অ্যাসিড দিচ্ছে। তাহলে অর্থোবোরিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় সেটা কিন্তু আমরা বোরাক্স থেকে লিখতে পারি, বোরাক্সকে জলে ডিসলভ করে আমরা কিন্তু পাই অ্যালকালাইন সলিউশন। অন হিটিং বোরাক্স কি করবে, ফার্স্ট লস করবে ওয়াটার মলিকিউলকে। দেখো এই পার্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অন হিটিং যদি উত্তপ্ত করা হয় বোরাক্সকে, তাহলে ফার্স্ট বোরাক্স কিন্তু ওয়াটার মলিকিউলকে লস করে ফেলবে, মানে Na2B4O7 10H2O ছিল, তো 10 মলিকিউলস অফ H2O ওই হিট দেওয়ার ফলে একদম রিমুভ হয়ে গেল। তারপরে অন ফার্দার হিটিং আবার হিট করছি, তাহলে সোডিয়াম মেটাবোরেট, বোরাক্স ছিল সেখানে হিট দিয়ে যখন জলটা চলে লস হয়ে গেল তখন সেটার নাম হচ্ছে সোডিয়াম মেটাবোরেট। সোডিয়াম মেটাবোরেটকে যখন আমি আবার হিট করছি, ফার্দার হিটিং ইট টার্নস ইনটু এ ট্রান্সপারেন্ট লিকুইড, এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট লিকুইডে পরিণত হয়, which solidifies into glass like material known as borax bead। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাহলে বোরাক্সকে হিট করলে সেটা ফার্স্ট লসেস ওয়াটার মলিকিউল এন্ড সোয়েলস আপ, ঠিক আছে, সেটা কিন্তু আবার ফুলে ওঠে, সোয়েল মানে হচ্ছে ফুলে ওঠা, সোয়েলস আপ মানে, এবার সেটাকে যদি ফার্দার হিট করা হয় সেটা একটা ট্রান্সপারেন্ট লিকুইডে পরিণত হয়, সেটাকে যদি সলিডে পরিণত করি তাহলে কিন্তু সেটা একটা গ্লাস লাইক ম্যাটেরিয়ালে পরিণত হয়, যেটাকে বলে বোরাক্স বিড, বোরাক্স বিড। তাহলে সোডিয়াম মেটাবোরেট আর বোরিক অ্যানহাইড্রাইড, তাহলে বোরাক্স থেকে জল বাতিল হয়ে গেল হিট দেওয়ার ফলে, তারপর Na2B4O7 পড়ে রইল, আবার হিট করলে NaBO2 মানে সোডিয়াম মেটাবোরেট আর বোরিক অ্যানহাইড্রাইড পাওয়া গেল। The metaborates of many transition metal have characteristic colors। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট বর্ণযুক্ত হয় মেটাবোরেটস গুলো, and therefore borax bead test can be used to identify them in the laboratory। তাহলে বোরাক্স বিট পরীক্ষা করে আমরা কিন্তু তাদের আইডেন্টিফাই করতেই পারি, তাই তো, বোরাক্স বিট করে করতেই পারি, কারণ যেটাকে বলে সোহাগা গুটি বোরাক্স। ওকে, নেট কানেকশনটা প্রবলেম করছিল। যেটা বলছিলাম, তাহলে বোরাক্স বিট টেস্টের মাধ্যমে আমরা কিন্তু ওই যে মেটাবোরেটস অফ মেরি ট্রানজিশন মেটালের যে মেটাবোরেটস গুলোকে আইডেন্টিফাই করতে পারি। ফর এক্সাম্পল, when borax is heated in a Bunsen burner flame with COO সহ যদি বুনসেন বার্নারের ফ্লেমে আমরা হিট করি তাহলে কিন্তু লুপ অফ প্লাটিনাম ওয়্যার এ ব্লু কালার্ড বিট ইজ ফর্মড। COO মানে এখানে কার্বন মনোক্সাইড আছে, সাথে অক্সিজেন আছে, সহ যদি আমরা বোরাক্সকে বুনসেন বার্নারের ফ্লেমে উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু ব্লু কালারের একটা COBO2 এর হোল 2, COBO2 এর এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, COBO2 এর হোল 2 বিট কিন্তু ফরমেশন হয়, একটা বিট বা গুটি তৈরি হয়, ঠিক আছে। বোরাক্সকে যদি প্ল্যাটিনাম তারের একদম লুপের কাছে, প্ল্যাটিনাম তারের একদম লুপের কাছে ছোট্ট কুণ্ডলী তৈরি করে তাতে যদি আমরা বুনসেন বার্নারের ফ্লেমে হিট করি তাহলে ব্লু কালারের COBO2 এর হোল 2 একটা বিটস আমরা ফর্ম করতে পারবো।
নেক্সট আছে দেখো অর্থোবোরিক অ্যাসিড। তাহলে আমরা যেটা বললাম বোরিক অ্যাসিড, বোরাক্স পড়বো, অর্থোবোরিক অ্যাসিড পড়বো আর ডাইবোরেন। অর্থোবোরিক অ্যাসিড কি বলছে দেখো, যার ফর্মুলা হচ্ছে H3BO3। এটা হচ্ছে হোয়াইট ক্রিস্টালাইন সলিড উইথ সোপি টাচ, একটা সাবানের মতন পিচ্ছিল হয় এটা। অর্থোবোরিক অ্যাসিড সোপি টাচ মানে সাবানের মতন পিচ্ছিল হয়। ইট ইজ স্প্যারিংলি সলিউবল ইন ওয়াটার, সামান্য পরিমাণে দ্রাব্য হয়, বা হাইলি সলিউবল ইন হট ওয়াটার। নর্মাল ওয়াটারে এরা স্প্যারিংলি সলিউবল মানে স্বল্প দ্রাব্য, কিন্তু হট ওয়াটারে এরা হাইলি সলিউবল হয়। ইট ক্যান বি প্রিপেয়ার্ড বাই অ্যাসিডিফাইং অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ বোরাক্স। অলরেডি কিন্তু এটা তোমরা পড়ে নিয়েছো, তাই তো। H3BO3 বা BOH এর হোল 3 ও বলা যেতে পারে, BOH এর হোল 3 বা H3BO3 ও বলা যেতে পারে। তাহলে Na2B4O7 কে যদি আমরা অ্যাসিডিফাই করি অ্যান্ড অ্যাকুয়াস সলিউশনে, বোরাক্সের অ্যাকুয়াস সলিউশনে, ঠিক আছে, বোরাক্সের অ্যাকুয়াস সলিউশনে যদি অ্যাসিডিফাই করি, তাহলে কিন্তু আমি Na2B তোমার অর্থোবোরিক অ্যাসিড প্রিপেয়ার করতে পারবো। দেখো Na2B4O7 সাথে অ্যাসিড দিয়েছি HCl, সাথে অ্যাকুয়াস সলিউশন 5H2O, তাহলে সোডিয়াম ক্লোরাইড পেলাম, সাথে BOH এর হোল 3। BOH এর হোল 3 মানে কেউ ঘাবড়ে যেও না যে এটা অর্থোবোরিক অ্যাসিড কিনা, তোমরা হয়তো পড়ে আছো যে H3BO3, দেখো একদম B3O3H3, জাস্ট এটাকে গুছিয়ে লেখা H3BO3। It is also formed by hydrolysis of most boron compound, halide, hydride, এগুলো যদি হাইড্রোলাইসিস করি মানে রিঅ্যাকশন উইথ ওয়াটার অর ডাইলিউট অ্যাসিড, তাহলেও কিন্তু বোরনের আমরা কিন্তু অর্থোবোরিক অ্যাসিড পাবো। বোরিক অ্যাসিড ইজ আ উইক মোনোবেসিক অ্যাসিড। বোরিক অ্যাসিড হচ্ছে একটা মানে উইক monobezic এক ক্ষারীয় অ্যাসিড, not a protonic acid but act as a Lewis acid. Weak monobezic acid, not a proton যুক্ত অ্যাসিড কিন্তু এটা নয়, but act as a Lewis acid by accepting electron from a hydroxyl ion. হাইড্রক্সিল আয়ন থেকে কি করে এরা, তোমার একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে এরা লুইস অ্যাসিডের মতন কাজ করে। দেখো BOH এর হোল 3 মানে অর্থোবোরিক অ্যাসিড, প্লাস যদি আমি H2O দিলাম, দেখো একটা হাইড্রক্সিল গ্রুপ থেকে OH থেকে তোমার একটা হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিয়ে লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে। দেখো H3O প্লাস, BOH এর হোল 4 মাইনাস H3O প্লাস। অন হিটিং, এবার যদি আমি অর্থোবোরিক অ্যাসিডকে হিট দিই অ্যাবভ 370 কেলভিন টেম্পারেচারে, 370 কেলভিনের উপরে যদি হিট করি, তাহলে সেটা মেটাবোরিক অ্যাসিড দেয়। HBO2 অন ফার্দার হিটিং এ বোরিক অ্যাসিড দেয়, বোরিক অক্সাইড। বোরিক অ্যাসিডকেই তোমরা হিট করছি, অর্থোবোরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড সেম। তাহলে হিট দিচ্ছি 370 কেলভিনের উপরে, তাহলে মেটাবোরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। মেটাবোরিক অ্যাসিডকে যদি ফার্দার হিট করি, তাহলে পাবো বোরিক অক্সাইড B2O3। এটা হচ্ছে বোরিক অ্যাসিডের স্ট্রাকচার। ডটেড লাইন যেগুলো আছে সেগুলো রিপ্রেজেন্ট করছে হাইড্রোজেন বন্ড। এই যে ডটেড লাইন আছে এদিকে এদিকে, এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ডাইবোরেন। ডাইবোরেনের তাহলে কি হলো না, ডাইবোরেনের ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে B2H6। বোরন থাকবে দুটো, হাইড্রোজেন থাকবে 6টা। সিম্পলেস্ট বোরন হাইড্রাইড নোড ইজ ডাইবোরেন। মানে আমরা ডাইবোরেন কাকে বলছি, বোরন হাইড্রাইডকে। It is prepared by treating boron trifluoride with LiAlH4 মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটার সাথে যদি বোরন ট্রাইফ্লুরাইডের রিঅ্যাকশন করায়, ট্রিট করা হয়, তাহলে কিন্তু দেখো B2H6 পাওয়া যাচ্ছে, সাথে লিথিয়াম ফ্লুরাইড, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড। ঠিক আছে। কনভেনিয়েন্ট ল্যাবরেটরি মেথড ফর দ্য প্রিপারেশন অফ ডাইবোরেন ইনভলভস দ্য অক্সিডেশন অফ সোডিয়াম বোরোহাইড্রাইড উইথ আয়োডিন। বলছে ডাইবোরেন তৈরির একটা কনভেনিয়েন্ট ল্যাবরেটরি মেথড হচ্ছে আয়োডিনের সাথে সোডিয়াম বোরোহাইড্রাইডের যদি অক্সিডেশন করানো হয়। আয়োডিনের সাথে সোডিয়াম বোরোহাইড্রাইডের অক্সিডেশন করালেই কিন্তু ডাইবোরেন পাওয়া যায়। এটা হচ্ছে একটা প্রচলিত ল্যাবরেটরি মেথড।
এছাড়া তুমি ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বোরন ট্রাইফ্লুরাইডের ট্রিট করিও কিন্তু ডাইবোরেন মানে B2H6 যেটা হচ্ছে সিম্পলেস্ট বোরন হাইড্রাইড ফর্ম করতে পারো। সেরকম দেখো NaBH4 মানে সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইডের সাথে কি আয়োডিন, দেখো I2 থেকে কিন্তু পাওয়া গেছে B2H6। ডাইবোরেন is produced on an industrial scale by reaction of BF3 with sodium hydride। আবার সোডিয়াম হাইড্রাইড দেখো তার মানে NaH, বোরন ট্রাইফ্লুরাইডের সাথে সোডিয়াম হাইড্রাইডের রিয়াকশন করালে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডাইবোরেন প্রস্তুত করা যেতে পারে। কিভাবে তাহলে? সোডিয়াম হাইড্রাইডের সাথে বোরন ট্রাইফ্লুরাইডের রিয়াকশন, B2H6 প্লাস NaF উৎপন্ন হচ্ছে আর 450 কেলভিন টেম্পারেচারও দেওয়া হচ্ছে। তাহলে ডাইবোরেন প্রস্তুতির কিন্তু অনেকগুলো অপশন আছে। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সোডিয়াম হাইড্রাইডের সাথে বোরন ট্রাইফ্লুরাইডের রিয়াকশন, সোডিয়াম বোরোহাইড্রাইড মানে NaBH4 এর সাথে আয়োডিনের যদি আমি রিয়াকশন করাই, হ্যাঁ অক্সিডেশন রিয়াকশন করাই, তাহলেও আমরা ডাইবোরেন পাচ্ছি। এছাড়া লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বোরন ট্রাইফ্লুরাইডের রিয়াকশন করালেও আমরা কিন্তু ডাইবোরেন B2H6 পাচ্ছি। ডাইবোরেন হচ্ছে কালারলেস হয়, হাইলি টক্সিক গ্যাস এটা, with a boiling point of 180 K. Diborane catches fire spontaneously upon exposure to air. বায়ুর সংস্পর্শে এলেই ডাইবোরেন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে ক্যাচ করে নেয় ফায়ারকে, জ্বলে ওঠে একেবারে। It burns in oxygen, releasing an enormous amount of energy. B2O6 যদি আমি অক্সিজেনের সংস্পর্শে আনি তাহলে কিন্তু পুড়ে যাবে, একদম প্রচুর শক্তি নির্গমন করে, অক্সিজেনের মধ্যে দহনিত হয়ে প্রচুর শক্তির এনার্মাস অ্যামাউন্ট অফ এনার্জি এরা রিলিজ করে। তাহলে B2H6 এ দেখো 3O2, B2O3 প্লাস 3H2O। দেখছো তাহলে এখানে কত রিয়াকশনস রয়েছে, এখানে কিন্তু প্রচুর রিয়াকশনস রয়েছে, সেগুলো কিন্তু টোটালি তোমাদের নোটস তৈরি করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, নয়তো মনে থাকছে না। এবার হচ্ছে মোস্ট অফ দ্য হায়ার বোরেন আর অলসো স্পন্টেনিয়াসলি ফ্ল্যামেবল ইন ওয়াটার এয়ার। বেশিরভাগ উচ্চতর বোরেন গুলো, হায়ার যে বোরেন গুলো আছে সেগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে। বোরেনস আর রিডিলি হাইড্রোলাইজড ইন বাই ওয়াটার টু গিভ বোরিক অ্যাসিড। এরা বোরেন কি করে, বোরেন বা তোমার ডাইবোরেনের কথা বলছি, সেটা কিন্তু ওয়াটার দ্বারা খুব সহজে এরা হাইড্রোলাইজড হয়ে যায়, হয়ে বোরিক অ্যাসিড পাওয়া যায়, মানে অর্থবোরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড, BH3BO3 বা BOH এর হোল 3। Diborane undergo cleavage reaction with Lewis base to give borane adducts BH3L. B2H6 এর সাথে দেখো NMe3 অ্যাড হয়ে BH3NMe3 বা BH3CO এর সাথে অ্যাড হয়ে B2H6, CO এর সাথে অ্যাড হয়ে BH3CO, এইভাবে কিন্তু একটা অ্যাডাক্ট মানে জুথ যৌগ প্রথমে বিভাজিত হচ্ছে। লুইস ক্ষারের সাথে ডাইবোরেনের বিক্রিয়ায় প্রথমে বিভাজিত হয়, তারপর কিন্তু বোরেন জুথ যৌগ গঠন করে। রিঅ্যাকশন অফ অ্যামোনিয়া উইথ ডাইবোরেন gives initially B2H6 to NH3 which formulated as BH3NH3 এর whole 2 plus BH4 minus. Further heating gives borazine যাকে বলে ইনঅর্গানিক বেনজিন B3N3H6। ফর্মুলাটা দেখো যে B3N3H6 যাকে বলে ইনঅর্গানিক বেনজিন, এটাও কিন্তু এমসিকিউ এর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটাকে আমরা যদি এটাকে আরো হিট দিই তাহলে বোরাজিন পাচ্ছি, বোরাজিন যার ফর্মুলা B3N3H6 যাকে বলে ইনঅর্গানিক বেনজিন। ইটস রিং স্ট্রাকচারের উপর যদি দেখো BH আর NH টাকে, তাহলে B2H6 দেখো অ্যামোনিয়ার সাথে রিঅ্যাক্ট করে এই জুথ যৌগটা গঠন করেছে, তাকে ফার্দার হিট করলে আমি কিন্তু ইনঅর্গানিক বেনজিন পাচ্ছি। 4 টার্মিনাল হাইড্রোজেন অ্যাটম and 2 boron atom lie in one plane থাকে above and below this plane. These are 2 breaching hydrogen atom, 4 terminal BH bond থাকে regular, 2 center 2 electron bond, while the 2 bridge bond are different and can be described in the
3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, যেটা ফিগারে দেখতে পাবো আমরা যে বলছে চারটে যে সেন্টার মানে একদম টার্মিনাল যে হাইড্রোজেন অ্যাটম আর দুটো বোরন অ্যাটম একই সমতলে থাকছে, তলটার মানে অ্যাবভ আর নিচে বিলোতে, বিলো দ্য প্লেন সেতু বন্ধন মানে হাইড্রোজেন যে ব্রিজিং, টু ব্রিজিং হাইড্রোজেন অ্যাটম রয়েছে। আর 4 টার্মিনাল বিএইচ বন্ড গুলো স্বাভাবিক যে তোমার 2 সেন্টার 2 ইলেকট্রন হলেও, 2 সেন্টার 2 ইলেকট্রন হলেও এরা দুটো ব্রিজ বিএইচবি বন্ধন কিন্তু অন্যরকম। এখানে কিন্তু দেখো স্ট্রাকচার অফ ডাইবোরেন B2H6 এর স্ট্রাকচার, B2H6 এর স্ট্রাকচার হচ্ছে এটা, দুটো বোরেন আছে, ডাইবোরেন মানে B2H6, 6টা হচ্ছে হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। আর এটা হচ্ছে আমরা অলরেডি ডাইবোরেনের স্ট্রাকচারটা পড়ছি, B2H6 দুটো বোরন 6টা হাইড্রোজেন। এরপরে যেটা আছে এখানে রয়েছে, হ্যাঁ এইটা হচ্ছে দেখো বন্ডিং ইন ডাইবোরেন, কিভাবে বন্ড করে আছে সেটা দিয়েছে। আর একটা যেটা পড়তে হবে তোমাদের, যেটা বোরো হাইড্রাইড নামে পরিচিত। দেখো বোরন অলসো ফর্ম এ সিরিজ অফ হাইড্রিডোবোরেট, হাইড্রিডোবোরেট। নেট কানেকশন ভীষণই প্রবলেম করছে। এবার হচ্ছে বোরন তাহলে অলসো ফর্ম এ সিরিজ অফ হাইড্রিডোবোরেটস, হাইড্রিডোবোরেটস কিন্তু ফর্ম করে একটা সিরিজ ফর্ম করে। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে টেট্রাহেড্রাল, যেটা BH4 মাইনাস আয়ন। টেট্রাহাইড্রিডোবোরেটস অফ সেভারাল মেটালস আর নোন, মানে প্রত্যেকটা মেটালস এর টেট্রাহাইড্রিডোবোরেটস এর অস্তিত্ব কিন্তু জানা আছে। লিথিয়াম আর সোডিয়াম টেট্রাহাইড্রিডোবোরেটস অলসো নোন অ্যাজ বোরোহাইড্রাইড। তার মানে দেখো বোরোহাইড্রাইড অথচ কিন্তু এস ব্লক এলিমেন্টের তো লিথিয়াম সোডিয়াম এরা, অথচ এদের লিথিয়াম টেট্রাহাইড্রিডোবোরেটস বা সোডিয়াম টেট্রাহাইড্রিডোবোরেটস বোরোহাইড্রাইড নামে পরিচিত, যাকে প্রিপেয়ার করা হয় বাই দ্য রিঅ্যাকশন অফ মেটাল হাইড্রাইড উইথ B2H6 ইন ডাইইথাইল ইথার। মেটাল হাইড্রাইডের সাথে ডাইইথাইল ইথারীয় মাধ্যমে B2H6 এর বিক্রিয়া করে বোরোহাইড্রাইড তৈরি করা হয়, যেটা MHB2 প্লাস B2H6 M প্লাস BH4 মাইনাস, M প্লাস BH4 মাইনাস। এখানে তো স্ট্রাকচারটা দিয়েছে, LiBH4 আর NaBH4 মানে লিথিয়াম টেট্রাহাইড্রিডোবোরেটস, আর টেট্রাহাইড্রো মানে হাইড্রিডো, কেন না 4টে হাইড্রোজেন আছে। লিথিয়াম টেট্রাহাইড্রিডোবোরেটস মানে LiBH4, আর সোডিয়াম টেট্রাহাইড্রিডোবোরেটস মানে NaBH4 ইউজ হয় রিডিউসিং এজেন্ট হিসেবে অর্গানিক সিনথেসিসে। স্টার্টিং মেটেরিয়াল হিসেবেও ইউজফুল ফর প্রিপেয়ারিং আদার যে মেটাল বোরোহাইড্রাইড, তাদের স্টার্টিং মেটেরিয়াল হিসেবেও ইউজ করা হয়। এবার আসছি আমাদের আজকের গ্রুপ 13 এর লাস্ট পার্ট, যেটা গ্রুপ 13 এলিমেন্টস গুলোর বোরন আর অ্যালুমিনিয়ামের কিছু ইউজ আছে, তার কম্পাউন্ডস গুলোর কিছু ইউজ আছে। বোরন বিং এক্সট্রিমলি হার্ড রিফ্র্যাক্টরি সলিড অফ হাই মেল্টিং পয়েন্ট, লো ডেন্সিটি অ্যান্ড ভেরি লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। বলছে বোরনের হাই মেল্টিং পয়েন্ট বিশিষ্ট যে ভীষণই শক্ত, ভেরি হার্ড একটা প্রতিসারক কঠিন পদার্থ বলতে পারো, রিফ্র্যাক্টরি সলিড, যেটার হচ্ছে ডেন্সিটি লো মানে কম ঘনত্বযুক্ত, ভেরি লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হলো, ফাইন্ডস মেনি অ্যাপ্লিকেশন। এর জন্য এদের কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে। বোরন ফাইবার, যেটা কিসে ইউজ করা হয়, বোরন ফাইবার মেকিং বুলেট প্রুফ ভেস্ট অ্যান্ড লাইট কম্পোজিট মেটেরিয়াল ফর এয়ারক্রাফট। বলছে যে বোরন ফাইবার গুলো বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করতে ব্যবহার করা হয়। তারপরে তোমার এয়ারক্রাফটের হালকা কিছু তোমার মেটেরিয়ালস, লাইট কম্পোজিট কিছু মেটেরিয়ালস তৈরি করতে বোরন ফাইবার ইউজ হয়। বোরনের একটা আইসোটোপ বলেছিলাম দুটো, একটা 10B একটা 11B। 10 যেটা সেটা হাই এবিলিটি টু অ্যাবজর্ব নিউট্রন। বোরন যে 10
সেটার আইসোটোপটার হাই এবিলিটি টু অ্যাবজর্ব নিউট্রন, অ্যাবজর্ব করার এবিলিটিটা ভীষণই ভালো। And therefore metal borides are used in nuclear industry as protective shields and control করে rods. Main industrial application of borax and boric acid is in the manufacture of heat resistant glasses, যেটা pyrex, heat resistant glass. pyrex হচ্ছে একটা এক্সাম্পল হিট রেজিস্ট্যান্ট গ্লাসের। এই সব তৈরি করতে, গ্লাস উল বা ফাইবারের গ্লাস তৈরি করতে ইউজ হয় বোরাক্স আর বোরিক অ্যাসিড। বোরাক্স এছাড়াও ফ্লাক্স ফর সোলজারিং মেটেরিয়াল ফর হিট, স্ক্র্যাচ, স্ট্রেন, রেজিস্ট্যান্ট গ্লেজড কোটিং টু আর্থওয়্যার। ঠিক আছে, বিভিন্ন ধরো মানে যেগুলো মাটির বাসন হয় আর কি, মাটির বাসনে যে দাগ সেগুলো মানে এ করতে, মানে ব্রাইট আরো করে দিতে আর কি, সেই জন্য কিন্তু বোরাক্স ইউজ হয় ঝালাইয়ের কাজে বিশেষ করে। এছাড়া অ্যাকুয়াস সলিউশন অফ অর্থোবোরিক অ্যাসিড জেনারেলি ইউজড হয় মাইল্ড অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক হিসেবেও কিন্তু অর্থোবোরিক অ্যাসিড কাজে লাগছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে পুরো আগেটা যেটা বললাম বোরন এবং তার বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে। অ্যালুমিনিয়াম হচ্ছে ইজ আ ব্রাইট সিলভারি হোয়াইট মেটাল উইথ হাই টেনসাইল স্ট্রেংথ, মানে এদের প্রসারণ ক্ষমতা, টেনসাইল স্ট্রেংথ মানে প্রসারিত হওয়ার ক্ষমতাটা খুব বেশি হয়। হাই ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি রয়েছে। অন এ ওয়েট টু ওয়েট বেসিস, মানে ওয়েটের উপর দিয়ে মানে এ করে এদের কিন্তু অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ টুয়াইস, দ্বিগুণ হয় প্রায়, দ্যাট অফ কপারের থেকে দ্বিগুণ। ইউজড এক্সটেন্সিভলি ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড এভরিডে লাইফে। এরা সংকর ধাতু তৈরি করে কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, জিঙ্কের সাথে মিশে গিয়ে। অ্যালুমিনিয়াম আর ইটস অ্যালয়েস গুলো গিভেন শেপ অফ পাইপ, টিউব, রড, ওয়্যার, প্লেটস, ফয়েল, এগুলোতে শেপ দিতে ইউজ হয়। ফাইন্ড ইউজেস ইন প্যাকিং, ইউটেন্সিল মেকিং, কনস্ট্রাকশনে, এরোপ্লেন, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি, এত কিছু কাজে কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয় তার ইটস অ্যালয়েস গুলো। And its compound for domestic purpose is now reduced considerably because of toxic nature. এগুলো অ্যালুমিনিয়াম আবার টক্সিক হয় ইন নেচারে, সেই জন্য এগুলো কিন্তু মানে আমাদের ডেইলি লাইফে এগুলোর ব্যবহার অনেক লিমিটেড হয়ে গেছে এখন। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের নেক্সট যেটা আছে গ্রুপ 14 এলিমেন্ট, তাহলে গ্রুপ 13 অবধি কিন্তু আজকে পড়া থাকলো। নেক্সট উইক গ্রুপ পি ব্লক এলিমেন্টের আজকে যতটা পড়ালাম ততটা মক টেস্ট থাকবে। ঠিক আছে, নেক্সট উইক তাহলে আমাদের 14টা পড়লেই কমপ্লিট হয়ে যাবে। গ্রুপ 14 এলিমেন্ট মানে কার্বন ফ্যামিলি। ঠিক আছে, তাহলে 1 উইক টাইম থাকলো, যতটা আজকে পড়ালাম পুরোটার পি ব্লকের নোটস বানিয়ে কিন্তু আমাকে সেন্ড করবে। ঠিক আছে, ওকে, তাহলে বাই, থ্যাংক ইউ, গুড নাইট।